हेलो सर आपको ये कॉल आपके कार्ड से संबंधित किया जा रहा है। 2016 সালে আমি প্রথম জামতারা যাই, যে ওইখানে পুলিশও ঢুকতে পারে না। আচ্ছা। আমি গিয়ে দেখলাম ঘরের মধ্যে একটা কল সেন্টারের মতো, এবং অবাক হয়ে যাবেন দেখে এরা কিন্তু প্রত্যেকে কেউ নিজের নামও সই করতে পারে না, সবগুলো টিপ ছাপ। অথচ তবে বুদ্ধি রকেট সায়েন্টিস্ট হতে পারতো এক একজন। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মডার্ন ডাকাত। বিভিন্ন সময় ফোন করে যে রাহুল শর্মা ব্যাংক ম্যানেজার বলছি, राहुल शर्मा बोल रहा हूँ। आपका बैंक का जो एटीएम कार्ड है ना, যে কার্ডটা, এই কার্ডের এখানে হচ্ছে 4টে ডিজিট করে 12 ডিজিটের একটা নাম্বার আছে। বলে আপনার কার্ড নাম্বারটা দিয়ে দিই, বলুন তো 12 ডিজিটের নাম্বারটা। এটা একটা ঘরে ঘরে কুটির শিল্পের মতো হয়ে গেছে। সীতারাম মণ্ডলকে কি ম্যাজিশিয়ান বলা যায়? ম্যাজিশিয়ানের থেকেও বড়। এসবিআই ম্যানেজার ওখান থেকে অ্যারেস্ট হয়েছিল। এরা এখন ভারতবর্ষের সব জায়গায় ছড়িয়ে গেছে। প্রচুর সাইবার ক্রাইম এখন কলকাতায় ধরা পড়ছে। আমাদের সবার ডেটা কিন্তু অলরেডি ডার্ক ওয়েবে ধরে নিতে পারে 90% লোকের লিক হয়ে আছে। তো অমিতাভ বচ্চনকেও ঠকিয়ে দিয়েছে জামতারা ফ্রডটা। হ্যাঁ, ক্রিকেট টুর্নামেন্ট হবে সামান্য, সেখানকার প্রধান অতিথি কি হচ্ছে মাধুরী দীক্ষিত। ফ্রি পাওয়ার লোভে আমরা কিন্তু এই সাইবার ক্রাইমের প্রতারণার মধ্যে পড়ে যাই। হাতের যে আঙুলের যে দেখায় সেইটা কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে ও কিন্তু সেখান থেকে আপনার টাকা তুলে নিতে পারে। মানে জামতারা তো ভয়ের জায়গা বটেই, তার থেকে আপনি 100 গুণ যদি বাড়িয়ে দেন সেটা হচ্ছে ভরত। কেন? ট্রাক্টর দিয়ে পুলিশকে পিষে মেরে দিয়েছে। এরা ভয়ঙ্কর হয়, মানে ভয়ঙ্কর মানে ওরা হচ্ছে নৃশংস হয় আর কি। ভরতপুরে গিয়ে আমি দেখেছিলাম যে কিভাবে সিম বিক্রি হয়, এবং এই ট্রেনিংটা নেওয়ার জন্য ওদের ওখানে স্কুল চলে। কোর্স ফি হচ্ছে 3000 টাকা। ওরা যাবতীয় তথ্য হাতে ধরে আমাকে শিখিয়েছে যে কিভাবে করতে হয়। ওখানে একটা ইন্ডাস্ট্রি, মানে ওটা শুধুমাত্র ছোটোখাটো ব্যাপার নয়। নমস্কার, আড্ডা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রশনি। এর আগের এপিসোডে আমরা কথা বলেছিলাম সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তীর সঙ্গে, এবং তার অভিজ্ঞতা, নানা রকম গল্প আপনারা শুনেছিলেন। মাওবাদীদের ডেরায় গিয়ে খবর করার গল্প, দাউদের ডেরায় গিয়ে খবর করার গল্প, এবং 26/11 নেপথ্যের কাহিনী। এই সমস্তটা আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মডার্ন ডাকাত। হ্যাঁ, এরা বিভিন্ন রকমভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাফা করে দিতে পারে। কিভাবে, তাদের মোডাস অপারেন্ডিটা কি, সেই সমস্তটা আজকে বুঝবো চিত্রদীপদার সঙ্গে আজকে কথা বলে। দাদা, আড্ডা স্টেশনে স্বাগত। প্রথমেই যেটা নিয়ে জানতে চাইবো আপনার থেকে সেটা হচ্ছে যে এই যে পুরো ব্যাপারটা অনলাইন ফ্রড, এই জিনিসটা কবে আপনার নজরে এলো? এটা নজরে এসছে, এটা শুরু হয়েছিল আসলে আমাদের এখানে 2012-13 সাল থেকে। সেটা তো শুরু হয়েছিল জামতারা থেকে, বিখ্যাত জায়গা। তো তারপরে আস্তে আস্তে এটা যখন বাড়তে থাকে, আসলে আমি যেহেতু ক্রাইম বিট করি, তো ফলে হচ্ছে যে কোনো মানে লেটেস্ট যে ক্রাইম যেটা আমাদের এখানে সমাজকে বলুন বা আমাদের সমাজের মধ্যে তো আমরা সবাই পড়ি, রাজ্য দেশ সবাই সবকিছু সকলেই পড়েন, তো কিভাবে এফেক্ট পড়ে সেটা আমরা একটু জানার, আমি একটু মাঝে মাঝে পড়াশোনা করি বা জানার চেষ্টা করি। তখন আমি প্রথম দেখলাম যে সাইবার ক্রাইম নামে নতুন একটি ক্রাইম এসছে। সেই ক্রাইমটি কি না, এটা কোনো ট্র্যাডিশনাল ক্রাইম না, মানে খুন নয়, কোনো রক্তপাত হচ্ছে না, কোনো গুলি চলছে না, কেউ মারা যাচ্ছে না, অথচ একটা ক্রাইম চুপচাপ হয়ে যাচ্ছে যেটা কেউ বুঝতেই পারছে না। তখন আমার একটু এটা নিয়ে ইন্টারেস্ট হয়, জানার যে ব্যাপারটা কি। তখন আমি জানতে পারি যে বহু লোকের, মানে আমি জানারও আগের থেকেই বহু লোকের টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাফিস হয়ে যাচ্ছে, তারা কেউ জানতে পারছে না। এবং এই যে জামতারা গ্যাং যেটা আপনি উল্লেখ করলেন, আমরা জানি যে মানে $multi-billion ইন্ডাস্ট্রি হয়ে গেছে এখন জামতারা গ্যাং। তো এই বিষয়টা প্রথমবার কখন নজরে এলো? এটা মজার ঘটনা। সেটা হচ্ছে যে আমাদের এখানে এখন সরকারি আইনজীবী আছেন বিভাস চট্টোপাধ্যায়। তিনি আমাকে প্রথম বলেন যে এরকম একটা ক্রাইম, যেটাই বললাম যে তার কাছ থেকে জেনে আমি প্রথম চর্চা শুরু করি যে এরকম একটা ক্রাইম এসছে যেটা হচ্ছে সাইবার ক্রাইম হিসেবে মানে বলা হচ্ছে যেটাকে, এবং তাতে লোকের টাকা চলে যাচ্ছে। তো লোকের টাকা চলে যাচ্ছে অথচ কোনো রেকর্ড থাকছে না, কিছু করা যাচ্ছে না। তখনও পর্যন্ত সাইবার ক্রাইম নিয়ে এত এক্সপার্ট আসেনি বা এতজন কিছু জানতেনও না। ফলে সেইটার থেকে আমার কৌতূহল প্রথম হয়। তারপর জানার পর যেটা আমি কাজ শুরু করি প্রাথমিকভাবে,
একদিন আমাকে বিভাসদা বলে যে তুমি তো এত জায়গায় যাও, একটা জায়গা আছে ঝাড়খণ্ডে, সেই জায়গাটার নাম হচ্ছে জামতারা, সেখানে গিয়ে একবার ঘুরে এসো, তাহলে ওখানে কিছু তুমি জানতে পারবে। তো দেখো, যেটা হয় সেটা হচ্ছে যে আমি বললেই তো আর যাওয়া যায়, বা তোমাকে তো খোঁজ খবর নিয়ে যেতে হবে। আমি একটা জায়গায় গেলাম, কিছু করতে পারলাম না, সেভাবে তো গিয়ে লাভ নেই। আমি একটু অপেক্ষা করছিলাম। এর মধ্যে 2016 সালে হঠাৎ করে নভেম্বর মাসে আমাদের নোটবন্দি ঘোষণা হয়। নোটবন্দি, প্রধানমন্ত্রী নোটবন্দি ঘোষণা করার পর সেদিন থেকে আরো বেশি করে বলা হয় যে আমরা এখন ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগোচ্ছি, যে ডিজিটাল, যে আমাদের সমস্ত এই কাজ ইয়েগুলো, আমাদের ট্রানজ্যাকশন গুলো করবো বেশি করে, আরো বেশি দেশ ডিজিটাল দিক দিয়ে অনেক স্ট্রং হবে। তো সেইটা শুনে তখন আমি আস্তে আস্তে খোঁজ খবর নেওয়া শুরু করি যে কিভাবে ব্যাপারটা হবে। তখন ততদিনে আমি জামতারা নিয়ে মোটামুটি কাজ কারবার শুরু করে দিয়েছি, একটু খোঁজ খবর নেওয়া। তখন আমি ওখান থেকে ফিডব্যাক পাই যে জামতারার যারা, আমি জেনে গেছি যে জামতারাকে ভিত্তি করে একটা সাইবার ক্রাইমের একটা জগৎ আলাদা তৈরি হয়েছে, যারা আমাদের দেশের পুরোটা অর্থনৈতিক একটা বিরাট অংশ, ফ্রডের যে বাজার, সেটা তারা নিয়ন্ত্রণ করছে। সেইটা জানার পর তখন আমি অফিসকে বলি যে আমি জামতারা একবার যেতে চাই। তো অফিস বলে ঠিক আছে। 2016 সালে নোটবন্দি ঘোষণার পরে আমি প্রথম যাই এই কারণে, কারণ আমি খবর পাচ্ছিলাম যে একমাত্র জামতারার যারা এই ব্যবসা করে তারা সবচেয়ে বেশি খুশি হয়েছে প্রধানমন্ত্রীর এই ঘোষণা। এখন তারা জানে যত বেশি লোক এই ডিজিটাল ট্রানজাকশন করবে তত বেশি তাদের পক্ষে সুবিধা হবে লোককে ঠকানোর জন্য। এই একটা ছোট জায়গা, ওইটুকু একটা জায়গা, সেখানকার লোকে এত খুশি কেন, মূলত সেটার খোঁজ নিতে আমি ওখানে গিয়েছিলাম। গিয়ে আমি যা দেখলাম সেটাতে আমি বিস্মিত বললেও কম বলা হবে। মানে আমি এখন কোনো এইরকম আর কোনো শব্দ খুঁজে পাচ্ছি না যেটা বলা যায় যে ওই রকম একটা জগৎ তৈরি হয়ে গেছে সাইবার ফ্রডের, সেটা আমার সত্যি জানা ছিল না। কি দেখলেন? আমি জাস্ট জানতে চাই, আপনি প্রথম দিন গিয়ে কি দেখলেন? দেখলাম, মানে দেখো, ওইখানে তো ওইভাবে যেটা আমি শুনেছিলাম যে ওইখানে পুলিশও ঢুকতে পারে না, মানে ওইখানে পুলিশকে ওরা ঢুকতে দেয় না, তার কারণ এত সংগঠিত অর্গানাইজড ক্রাইম যেটাকে বলে, তারা ওইটা তৈরি করে ফেলেছিল ওই জায়গাটা। মানে আমি যদি ঢুকতে পারে না, পুলিশ ঢুকতে পারে না, কারণ হচ্ছে পুলিশ যদি কোনো, প্রথম কথা আমি যখন গেছি ততদিনে ভারতবর্ষের প্রায় 10টি রাজ্যের পুলিশ ওখানে অলরেডি তারা রেড করেছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়ে ফিরে গেছে। কারণ যেটা হয়, যেহেতু বললাম অর্গানাইজড ক্রাইম, ফলে কি গোটা গ্রাম হচ্ছে ওই ক্রাইমটার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, বিভিন্ন গ্রামগুলো ওখানকার, এবং পুলিশ এলেই গ্রামবাসীরা তারা যেটা করে না, খোঁজ দিয়ে যাচ্ছে। বড় কথা, দেখা যাচ্ছে 1000 বা 2000 মহিলা জড়ো হয়ে যাচ্ছে, তারা বিভিন্নভাবে ইট পাথর পুলিশকে ছুটছে এবং পুলিশকে কোনো কাজ করতে দিচ্ছে না। এই যে তারা যে পুলিশকে এনগেজ করে রাখছে ইট পাথর ছুড়ে, ততক্ষণে যে অভিযুক্ত সে পালিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এটার কি কোনো অফিস ছিল? আপনি গিয়ে কি দেখেছেন? না, অফিস কিছু ছিল না, এটা একটা ঘরে ঘরে কুটির শিল্পের মতো হয়ে গেছে। মানে যেটা হয় সেটা হচ্ছে যে, ধরা যাক আমি ব্যাপারটা জানি, আমি এমন নয় যে আমি আপনাকে শেখাবো না, যে আমি শুধু পুরোটা লুটে খাবো, আমি করবো, এইরকম প্রবৃত্তি নয় ওখানকার লোকদের। আমি আপনাকে শিখিয়ে দিলাম, আপনি আরেকজনকে শিখিয়ে দিলেন, সে আরেকজনকে শিখিয়ে দিল। এইভাবে গোটা গ্রামে, গোটা জামতারার মূলত কয়েকটি জায়গা, কারমাটার, যেটা আমরা বিদ্যাসাগরের জন্য পরিচিত, বিদ্যাসাগর এখানে শেষ জীবনে অনেকটা দিন ওখানে গিয়েছিলেন। সেইখানে নারায়ণপুর বলে একটি জায়গা আছে, এরকম বিভিন্ন জায়গা আছে যেখানে এইটা একদম ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। এবং বহু ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা ছেড়ে, যারা কলেজে পড়তো, স্কুলে পড়তো, একদম কুখ্যাত হয়ে গেছে। মানে আমার ধারণা বিদ্যাসাগর বেচারি জানতে পারলে ওই জায়গাটা বাঁচতেন না, কারণ আরো অনেক জায়গা আমাদের ছিল যেখানে হয়তো স্বাস্থ্যকর জায়গা বা ভালো লেগে তিনি যেতে পারতেন। কিন্তু আমার ধারণা যেহেতু বিদ্যাসাগর মশাই নেই, ওনার নামের পরে আমরা ভাবুন, বিদ্যাসাগরের পরে আমরা উচ্চারণ করছি সীতারাম মন্ডলের মতো কিছু নামে, যাদের সঙ্গে মানে কোনো তুলনাই হয় না, যাদের মানে এটা ভাবতেই কেমন লাগে আমাদের। তো সেইখানে গিয়ে আমি দেখলাম যে কাজটা করা ওখানে বেশ কঠিন। তো আমি সেখানে কি করলাম, সেখানে আমি দেখলাম যে আমি যদি সহজে আমি সাংবাদিক জার্নালিস্ট পরিচয় ঢুকতে যাই, আমি ওখানে কাজ করতে পারবো না। তো তখন আমি ওইখানে আমার পরিচয় পাল্টে ফেলে ওইখানে ওদের সঙ্গে এমন একটা পরিচয় দেই, যেই পরিচয়টা ওদের কাছে আমি খুব ইজি অ্যাক্সেস হয়ে যায় আমার পক্ষে। সেটা কি বলা যাবে? সেটা আমি আমার ওই হ্যালো জামতারা বই লিখেছি খানিকটা, সেটা বলতে আপত্তি নেই, বইটাও লোকে পড়লেও জানতে পারবেন আর বিস্তারিত। আমি ওইখানে, আমি ফোন সংস্থার নাম বলতে আপত্তি নেই, আমি ওখানে ভোডাফোনের এক্সিকিউটিভ বলে পরিচয় দিয়েছিলাম নিজেকে। এবং যাওয়ার আগে আমি ভিজিটিং কার্ড বানিয়ে নিয়েছিলাম, যাওয়ার আগে আমি নিজেকে তৈরি করে নিয়েছিলাম যে মোটামুটি ভোডাফোনের লোক যদি কি বলতে হয়, সেটা কিভাবে কথা বলতে হবে, আমি ওদের গিয়ে কনভিন্স করা যায় এক্স্যাক্টলি। আমি ওখানে বলছিলাম যে টাওয়ার যে এখানে আরো বেশি করে, আপনাদের এখানে তো প্রচুর ফোন ব্যবহার করা ওরা খুব হয়। আমি বললাম আপনাদের কি সমস্যা, বলো টাওয়ারের কিছু সমস্যা আছে, নেটের প্রবলেম আছে। আমি সব ওদের সামনে লিখতাম, লিখে আমি নিজেকে ভোডাফোনের এক্সিকিউটিভ পরিচয় দিয়ে আমি ওখানে গিয়েছিলাম। এবং আমার মানে কি বলবো, মানে দেখুন, জার্নালিজম করতে গেলে লোকে মানে কি না মানে আমি জানি না, আমি অন্তত বিশ্বাস করি যদি আমার ভাগ্য কাজ না করে আমি সফল হতে পারবো না। আমার ওখানে ভাগ্য, আমার কপাল ক্লিক করে গেছিল, আমি এমন একজন ড্রাইভারকে ফিট করেছিলাম যে একসময় ওই কাজ করতো।
সে ছেড়ে দিয়ে সে আমাকে, এবং তাকে আমি লোভ দেখিয়েছিলাম যে আমার কোম্পানিতে তোমার গাড়ি ভাড়া নেওয়া হবে। আপনি কি তাকে আপনার সত্যিটা বলেছিলেন? না, আমি তো সত্যিটা বলিনি। আমি সেটা বইয়ে একদম শেষে সাসপেন্স লোকে পড়লে বুঝতে পারবে, এবং শেষ পর্যন্ত বলিনি। আমি তাকে ওই অভয় দিয়ে চলেছিলাম যে আমার পারপাস সার্ভ করতে হবে, আমার কাজটা হাসিল করতে হবে। আমি তার ক্ষতি করবো এমন ব্যাপারটা নয়, কিন্তু আমি তাকে এই মিথ্যা কথাটা বলি যদি আমার জার্নালিজম, ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা আমার সফল হয়, আমার করতে আপত্তি কোথায়। আমি এই যে ওদের মেশা শুরু করলাম, ড্রাইভারটি আমাদের খুব সাহায্য, আমার ড্রাইভার খুব সাহায্য করলো আমাকে ওই কাজে, এবং আমাকে একদম যেইখানে লোকে অ্যাক্সেস পায় না আমাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে গেল। আমি গিয়ে দেখলাম ঘরের মধ্যে একটা কল সেন্টারের মতো, এবং অবাক হয়ে যাবেন দেখে এরা কিন্তু প্রত্যেকে কেউ নিজের নামও সই করতে পারে না, সব কিন্তু টিপ ছাপ। অথচ তাদের বুদ্ধি মানে মানে আমি বললাম তো, তারা যদি ওই বুদ্ধিটা কাজে লাগাতো তাহলে ওরা মানে মানে কি বলবো, মানে রকেট সায়েন্টিস্ট হতে পারতো এক একজন। এইরকম ওদের মানে এত বুদ্ধি, এত চালাক, কিন্তু সেটা খারাপ কাজে লাগাচ্ছে। কিন্তু যাই হোক, কিন্তু সেইভাবে আমি ওদের এখানে এন্ট্রি নেই, এবং ওরা এমন কিছু তথ্য আমার সঙ্গে শেয়ার করে যেই তথ্যগুলো ওরা পুলিশকে তো করতোই না, এমনি সাধারণ মানুষের পক্ষেও জানা সম্ভব না, কোনো জার্নালিস্টের পক্ষেও জানা সম্ভব না। তার কারণ হচ্ছে যে তারা এটা বলবে না, আমাকে বলে ফেলেছে এই কারণে যে আমি একদম ওদের মতো করে ওইখানে হয়ে গিয়েছিলাম। যে আমি হতে পারি আমি একজন এক্সিকিউটিভ একটি মোবাইল সংস্থা, কিন্তু আমি ওদের মতো করে ওইখানে কাজটা করলাম। ফলে ওরা যাবতীয় তথ্য হাতে ধরে আমাকে শিখিয়েছে যে কিভাবে করতে হয়। আচ্ছা, হ্যাঁ। তখনই ওরা বলেছিল যে এই যে ওটিপি নিয়ে লোকে বলে, তখনই কিন্তু ওটিপি চাওয়ার যে জমানা, একটা দীর্ঘ সময় ছিল যে আমাদের ফোন করে বলা হতো আপনি ওটিপি দিন, সেই জমানাটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ওরা তখন আমাকে বলেছে যে আমরা নতুন কিছু টেকনিক বার করছি, কারণ লোকে এখন আমাদের ওটিপি বলে না। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে তাহলে কি বলবেন? বলে আমরা বলি ভেরিফিকেশন কোড, কনফার্মেশন কোড, এইগুলো চাই। এগুলো বলে ওটিপি টার্মটার সঙ্গে লোকে পরিচিত হয়ে গেছে, এই টার্মগুলোর সঙ্গে লোকে পরিচিত হয়নি। আপনাকে পাঠিয়ে বললো আপনাকে পেমেন্ট ওরকম করা হয়েছে, দেখুন আপনার একটা কনফার্মেশন কোড গেছে, ওইটা কিন্তু ওটিপি, কিন্তু আপনি ভাবছেন যে ওইটা ও আমাকে কনভিন্স করে ফেলছে যে ওইটা কনফার্মেশন কোড, আমি ওইটা ওকে দিয়ে দিচ্ছি। এবং এই ট্রেনিংটা নেওয়ার জন্য ওদের ওখানে স্কুল চলে, আমাকে সেই স্কুলেও নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেই স্কুলে নিশ্চয়ই ইংরেজিতেও তারা কথা বলা শিখেছে। আমি গিয়ে দেখেছি যে ওখানে বোর্ডে, এবং সেখানে কোর্স ফি হচ্ছে ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা দিলে পরে ওরা ৩ মাসের মধ্যে আপনাকে ইংরেজিতে একদম পটু করে দেবে যে এইভাবে ওরা ট্রেনিং এবং কিভাবে কথা বলতে হবে, এবং লোকজন কি প্রশ্ন করলে কি উত্তর দিতে হবে সেটাও সমস্তটা শিখে দেয়। ওদের একটা কিট তৈরি করে দেওয়া হয় যে এইভাবে বলতে হবে, তাতে কনভারসেশন পরপর লেখা আছে। এবং মজা হলো আমরা যখন এই ফোনগুলো আসে না, আমরা ওদের ঠিকভাবে ক্রস চেক করি না। মানে ওরা তো একটা সিলেবাস পড়ে গেছে, সিলেবাসের বাইরে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এখানে কাট হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে, ও পরীক্ষা শূন্য পাবে। সিলেবাসটা যেহেতু ও দারুণ ভাবে মেনটেন করছে, ফলে ওরা ধরা পড়ছে না, এবং উল্টে আমাদের টুপি পরিয়ে চলে যাচ্ছে। ওখানে একটা ইন্ডাস্ট্রি, মানে ওইটা শুধুমাত্র ছোটখাটো ব্যাপার নয় ওখানে, এবং লোকের প্রচুর টাকা। যেইখানে আমি গিয়ে ওখানে শুনতে পেলাম যে একটা সময় ওইখানে সব মাটির ঘর ছিল, কুড়ের ঘর ছিল, এরকম ছিল, সেখানে একটা 5তলা 10তলা বিল্ডিং হয়ে গেছে, প্রত্যেকে নতুন মডেলের গাড়ি কিনছে। এমন একজনের বাড়ি গেলাম যার বাড়িতে হচ্ছে সিসিটিভি লাগানো আছে বাইরে, যে পুলিশ আসে কিনা দেখার জন্য, তাহলে সে পেছন দিক দিয়ে পালানোর যে জায়গা সেটাও সে তৈরি করে রেখেছে। এইরকম মানে একজন মানে কি বলবো, মানে এক একজন শিল্পপতি হয়ে গেছে এক একজন এই ব্যবসা করে। আমরা একটা সিরিজ দেখেছিলাম নেটফ্লিক্সে, জামতারা বলে, আপনি নিশ্চয়ই দেখেছেন। তো সেখানে যেভাবে দেখানো হয়েছিল বাস্তবের সাথে তার কতটা মিল রয়েছে? ওইখানে বেশিরভাগই গল্প। আমিও দেখেছি যে একজন ডন দেখানো হয়েছে, জামতারাতে কোনো ডন নেই, জামতারাতে সবাই ডন, আমিও ডন, আপনিও ডন, আরেকজন হলে সেটা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ব্যবসা, এখানে ব্যবসা করে, যদি আমরা এটাকে ব্যবসা বলি। কেউ কাউকে ডিস্টার্ব করতে যায় না, যে যার মতো করে নিজেদের করে। এবং এটাও ঠিক যে যদি পুলিশ এলো, যদি জিজ্ঞেস করলো যে আপনাকে ধরতে আসবে, আমি আপনাকে ধরিয়ে দেবো, এমন না, ওদের মধ্যে মিলটা এমন, আচ্ছা, মানে ইউনিটি নিয়ে কাজ করে, ইউনিটি নিয়ে আছে। আমি আগাম আপনাকে জানিয়ে দেবো যে, এবং প্রচুর বাচ্চা ছেলেকে ওরা পার ডে, তখনকার দিনে হচ্ছে 200 টাকা করে রাখতো, যে অচেনা কোনো গাড়ি ঢুকলে পরে তারা ওইখান থেকে সিগন্যাল দিয়ে দিত যে মৌসুম খারাপ হয় বলে, ওরা হচ্ছে সিগন্যাল দিত। সেই সিগন্যালটা পাওয়ার পর ওরা বুঝতে পারতো যে পুলিশের গাড়ি এসছে, ফলে ওরা কিন্তু যারা এই ক্রাইমটা করে তারা সতর্ক হয়ে যেত। এবং ওরা ধরা পড়ে না কেন, এটা একটা আমি জিজ্ঞেস করেছিলাম। যেটা করে সেটা হচ্ছে, ধরুন আমি এইখানে থাকি, আমি ফোনটা গিয়ে এখান থেকে 10 কিলোমিটার দূরে আমি বাইক নিয়ে চলে গেলাম, আমি ওখান থেকে কল করলাম। এবার ওই নিয়ারেস্ট পুলিশ কি করে, পুলিশ তো টাওয়ার লোকেশন দেখে, নিয়ারেস্ট টাওয়ার দেখা গেল এখান থেকে 10 কিলোমিটার দূরে আমার টাওয়ারটা দেখা গেল, এখান থেকে আমি ফোনটা করেছি।
ধরা গেল, এটা ধর্মতলা এলাকার পুলিশ দেখলো যে এখান থেকে ফোনটা করা হয়েছে। এবার আমি যখন ফোনটা করে ফিরছি তখন আমি ফোনটা বন্ধ করে মধ্যবর্তী কোনো একটা জায়গাতে সে ফোনটা রেখে দিয়ে চলে আসছি। তারপরে বন্ধ মোবাইল, এমনিতে মোবাইল ফোন বন্ধ করে দিলে টাওয়ার পাওয়া যায় না, ফলে আমি এমন একটা জায়গায় রেখে চলে আসি যে পুলিশ আমাকে ট্র্যাক করতে পারছে না। এই করে দীর্ঘদিন ওরা কিন্তু কাটিয়েছে ওইখানে জামতারাতে, এবং 5-6 বছরের মধ্যে, মানে 16 সাল কি তার একটু আগের থেকে তো ওদের শুরু হয়েছিল, ধরুন এটা 14 সাল থেকে শুরু হয়েছিল ওদের এখানে রমরামা। তো এইটা তারপরে বেশ কয়েক বছর ধরে চলে মানে জামতারাতে, এবং ওখানে মানে কি বলবো আপনাকে, আমি আগেই বললাম যে এমন ভাবে ওরা ফ্রড করে। এই যে সিরিজটাতে যে দেখিয়েছে তাতে দেখা গেছে যে একটি বিয়ের আসর থেকে পুলিশ ধরে, ওই ঘটনাটি ঠিক, এটা আমিও পেয়েছি এরকম যে বিয়ের আসর থেকে এরকম ধরেছে। বাদ বাকিগুলো না ওইরকম, ওইখানে কোনো আলাদা করে কোনো নেতা নেই বা কিছু। আমি জানতে চাই যে এই যে এত বড় একটা অপারেশন, এটা তো আপনি বললেন যে গ্রামবাসীদের সাহায্য ছাড়া হয় না, নিশ্চয়ই কোথাও গিয়ে প্রশাসন, পুলিশ কোথাও তো একটা পার্সেন্টেজ হলেও তো যুক্ত রয়েছে, কি মনে হয়? না, যুক্ত হচ্ছে বড় কথা। দেখুন, এইটা যেহেতু কোনো রক্তপাত হয় না, কোনো গুলি চলে না, কেউ খুন হয় না, সেরকম কোনো লোকাল লেভেলে ওরা কিছু কাউকে ঠকায় না, ফলে হচ্ছে কেউ যদি কোনো জায়গায় যদি পিসফুল থাকে, পুলিশের মূলত কাজ কি দেখা, ল অ্যান্ড অর্ডার। পুলিশ দেখেছে আমাকে ওইখানে ল অ্যান্ড অর্ডারে কোনো প্রবলেম হচ্ছে না, যে যার ঘরের মতো ঘরের মধ্যে থেকে কি ক্রাইম করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। তখন এইভাবে সাইবার ক্রাইমটা এই জায়গায় বিপজ্জনক জায়গায় পৌঁছয়নি, ওটা তো সব শুরু ছিল, মানে ওইটা তখন মানে বলতে গেলে তখন প্রাইমারি স্কুলের মধ্যে ঘোরাফেরা করছিল, ফলে পুলিশ ওটা গুরুত্ব দিত না। কখন পুলিশ গুরুত্ব দেওয়া শুরু করলো, যখন দেখলো ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যেখান থেকে পুলিশ সেখানে রেড করা শুরু করলো না, তখন লোকাল পুলিশের টনক নড়লো যে তাহলে ক্রাইমটা এমন একটা জায়গায় গেছে যেটা তাদের পক্ষে চিন্তার কারণ। নাহলে তো পুলিশ ল অ্যান্ড অর্ডার দেখতে গিয়ে 1 নম্বর কোনো এটা নজর করতো না। 2 নম্বর হচ্ছে যারা লোকাল এখানে কাজ করে তারা, সেটা এইখানেও হয়, আমরা সবাই জানি যে পুলিশকে ফিট করা যায়, এটা আমরা বলি পুলিশ ফিট করে চলা, বিভিন্ন ব্যবসায়ীকেও টাকা দিতে হয়, বিভিন্ন জায়গায় করতে হয়, এটা মানে অঘোষিত ব্যাপার আর কি। তো সেই রকম ওদের ওইখানেও আছে যে পুলিশ টাকা নিয়ে কিছু করতো না। পুলিশ আগে এমনও হয়েছে, পুলিশ আগে টাকা দিয়ে তাদের খবর দিয়েছে, তারা পালিয়ে গেছে, যে ওয়েস্ট বেঙ্গল থেকে রেড করতে গেছে, যে পুলিশ আগে ওই লোকাল জায়গায় যে পুলিশের যে লোক আছে, যাকে খোচর বলা হয় বা সোর্স বলা হয়, তাকে হয়তো পুলিশ বলে দিয়েছে যে এরকম কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেড করতে এসছে, অমুককে ধরতে এসছে, সে তখন ওখান থেকে চম্পট দিল, বিনিময়ে পুলিশ কিছু টাকা পেয়ে গেল। এইটা দীর্ঘদিন ধরে চলছিল। যখন কন্ট্রোলের বাইরে চলে গেল তখন কিন্তু পুলিশ সতর্ক হলো, এবং কিন্তু ততদিন অনেকটা দেরি হয়ে গেছে, ফলে সেটা প্রায় কন্ট্রোলের বাইরে চলে গেছিল। তো তারপরে পুলিশ যখন জানতে পারলো, একদম প্রাথমিকভাবে কি করেছিল? পুলিশ প্রাথমিকভাবে তারপরে ওখানে চাপ তৈরি হলো, ওইখানকার জন্য একজন এসপি কে পাঠানো হলো, একজন মহিলা এসপি জয়া রায় উনি ছিলেন, তারপরে আরো 2-1 এসছিলেন ওইখানে আগে এবং পরে। তারা চেষ্টা করলেন যে এই যে বদনাম, মানে এই যে জামতারার জন্য যে মানে কুখ্যাত জায়গা হয়ে উঠলো জামতারা, সেই বদনামটা ঘোচানোর জন্য তারা বেশ কিছু কাজ শুরু করলেন, প্রচুর লোক ধরাও পড়লো। কিন্তু মুশকিল হচ্ছে যেটা আমি বললাম, যে একটা বাড়িতে যদি 5 জন মেম্বার থাকে, 5 জনই যদি ওই কাজটা শিখে যায়, তাহলে আপনি 2 জনকে ধরলে 3 জন সেই কাজটা করবে, আবার 1 জনকে ধরলে 4 জন করবে। ফলে এইটা এমন ভাবে ওদের শেকড়ে পৌঁছে গেল যে এটা পুলিশকে, এবং ডিরেক্ট এভিডেন্সও কিছু ছিল না যে আমরা নিয়েছি। ফলে এখন যেমন টেকনোলজি অনেক উন্নত হয়েছে এর সঙ্গে সঙ্গে, তখন তো আর এতটা ছিল না, ফলে তারা ওইভাবে করতে, এবং বললাম তো এক একজন লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে ওগুলো করে, এবং প্রত্যেকে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা দিয়ে ব্যাংকের সঙ্গে ওরা সেট করে রাখতো যে ব্যাংকে ওই অ্যাকাউন্টে টাকা জমা হবে, যখনই জমা হবে সঙ্গে সঙ্গে সেই টাকাটা এত তুলে নেওয়া যায়। এইরকম ব্যবস্থা ওদের ব্যাংকে মাসোহারা দেওয়ার ব্যবস্থা ছিল। পুলিশ এবং ব্যাংকে দিয়ে ওরা আস্তে আস্তে এই একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল। এই ব্যাংকের কথা আপনি বললেন, প্রচুর সরকারি এবং বেসরকারি আছে, দুটোই কি ওদের সাথে যুক্ত ছিল? সরকারি এবং বেসরকারি। এসবিআই আছে, আমি তো নাম বলতে কোনো আপত্তি নেই, কারণ আমি নিজে চোখে দেখে এসেছি যে এসবিআই এর ম্যানেজার ওখান থেকে অ্যারেস্ট হয়েছিল, যে সে হচ্ছে কোন কোন অ্যাকাউন্টে ইনঅ্যাক্টিভ হয়ে আছে আর কি, যে কোন কোন অ্যাকাউন্ট ব্যবহার করা হয় না, সেইগুলো তাদের খোঁজ দিয়েছে যে এইগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করছে না, এই লোকগুলো আদৌ বেঁচে আছে না মরে আছে জানা নেই, ফলে এদের অ্যাকাউন্টগুলো ইউজ করো। ওইখানে এসে যে টাকাগুলো নেওয়া হতো, সেই টাকাগুলো ওইখানে এসে জমা করা হতো, পরে সেখান থেকে আবার বার করে নেওয়া হতো। যার অ্যাকাউন্ট সে হয়তো জানতেই পারতো না যে তার অ্যাকাউন্ট ইউজ করে টাকা জমা করছে, তার নামটা এলে তো সে ফেসে যাবে। কিন্তু সেইটা দিনের পর দিন ব্যাংকের সাহায্য নিয়ে এটা করা হতো। এবং ওরা ওখানে রাহুল শর্মা বলে একসময় একজন ব্যাংকের ম্যানেজার এসেছিল, ওরা ওই নাম দেখলাম, এই দেখবেন বিভিন্ন সময় ফোন করে যে রাহুল শর্মা ব্যাংক ম্যানেজার বলছি, ওরা না
ওই নামটাকে খুব একদম মনে গেঁথে নিয়েছিল, বিভিন্ন জায়গায় ফ্রড করতে রাহুল শর্মা নামটা কেন ব্যবহার করে। হঠাৎ এই নামটাই কেন? কারণ হচ্ছে যে রাহুল শর্মা একজন সত্যিকারের লোক ছিলেন, এবং যদি কেউ কখনো খোঁজ নিতে যায় যে বাইরে থেকে, আমি যদি এখান থেকে জানতে চাই যে SBI এর অমুক ব্রাঞ্চে অমুক কোনো রাহুল শর্মা নামে আছে কিনা, 1 নম্বর আছে, 2 নম্বর নামটা খুব বিশ্বাসযোগ্য, এইরকম কিছু ফ্যাক্টরকে ওরা কাজে লাগিয়ে লোককে এইভাবে প্রতারণা করতো। যেহেতু ওদের একটা মিনিমাম একটা ট্রেনিংও নিত ওরা এই জন্য ফ্রড করার জন্য, ফলে এই দুটোকে ওরা কাজে লাগাতো। এবং এইটা ওদের হয়তো শুরু করেছিল, যেটা আমি বললাম যে সীতারাম মন্ডল বলে একজন, তার জন্য সে ওই গ্যাংটাকে কিন্তু তৈরি করেছিল নিজের হাতে পুরো এলাকাটা। অথচ তাদের যারা করতো তাদের যে সবাই যে ওই সীতারাম মন্ডলকে পয়সা দিত এমনও না। সীতারাম মন্ডলকে কি ম্যাজিশিয়ান বলা যায়? ম্যাজিশিয়ানের থেকেও বড় সীতারাম মন্ডলের জীবনীটা হচ্ছে অদ্ভুত। সেটা হচ্ছে সীতারাম মন্ডল বেসিক্যালি জামতারা তো একটা সময় ছিল হচ্ছে ওই ওয়াগন ব্রেকারদের জন্য জায়গা, মানে প্রথমে ছিল ওইখানে যেটা বলা হতো জাহের খুরানি, যেটাকে আমরা বলি, মানে হচ্ছে ট্রেনে যাতায়াত করার সময় ট্রেনের সঙ্গে ওই ধূত্রর বীজ বা অন্য কিছু খাইয়ে দিয়ে যাত্রীদের থেকে লুট করার যে প্রবণতাটা ছিল, যে অপরাধটা ছিল, সেটা প্রথম ওখানে ছিল। ওখান থেকে ওইটা পুলিশ একজন মারা যাওয়ার পরে পুলিশ ওইটা ব্যাপকভাবে রেড করে, তখন এরা এখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে এরা দিল্লিতে যায়, সীতারাম মন্ডলের নেতৃত্বে বেশ কয়েকজন দিল্লিতে যায়। সেখানে গিয়ে ওরা একজন বিদেশির খপ্পরে পড়ে, বাইরে থেকে এসেছিল, প্রবাবলি রোমানিয়া থেকে এসেছিল, তাদের থেকে এরা প্রথমে এই টেকনিকটা, কারণ ওই হোটেলে সীতারাম মন্ডল একটি হোটেলে কাজ নেয়, সেখানে ওই বিদেশিরা আসে, তার ব্যবহার ওদের এত ভালো লাগে, সেইটা দেখেও প্রাথমিকভাবে ওদের থেকে ওটা শেখে, তারা ওকে বিশ্বাস করে এটা শেখায় কিছু টেকনিক। আরেকটা জিনিস শেখা তখনকার দিনে খুব উঠেছিল, যে পেহচান কোন বলে একটা যেমন কাগজে দিত, একটা অর্ধেক হচ্ছে হয়তো দেখা গেল একটা কোনো অভিনেতার মুখ, একটা হচ্ছে অন্য কারো মুখ, সেইটা দিয়ে বলতে হবে যে অভিনেতা, সেটাতে নাকি নির্দিষ্ট সেটা মেলাতে পারলেই টাকা দেওয়া হবে। সেটা অনেকে সেই ফাঁদে পা দিত, দিয়ে সেখানে নাম্বারে ফোন করতো, করে তাদের দিয়ে সেই পুরস্কার মূল্য দেওয়া ঘোষণা করা আছে যে 5,000 টাকা। বলা হলো যে আপনি আগে 500 টাকা রেজিস্ট্রেশন ফি দিন, তাহলে আপনার অ্যাকাউন্টে যাবে। লোকে তখন বুঝতে পারতো না, সেই টাকাটা পাঠিয়ে দিতে, দেখা গেলো ওই লোকটা থেকে 500 টাকা সে নিয়ে সেই টাকাটা সে পেল না। এইভাবে এই ফ্রড করার কাজটা শুরু হয়। তারপরে মোবাইল রিচার্জ করার নাম করে ওরা ফ্রড করা শুরু করে। ওরা দেখলো সীতারাম মন্ডল যে এটা তো খুব ভালো ব্যবসা, কোনো পরিশ্রম নেই, শুধু একটু বুদ্ধি খাটিয়ে দিনে কয়েক ঘন্টা যদি আমি দিতে পারি, আমি প্রচুর টাকা ইনকাম করতে পারবো। সে তখন জামতারাতে ফিরে গেল। জামতারাতে ফিরে গিয়ে সে যে আশেপাশের ছেলেদের তাদের ট্রেনিং এ ও একটা গ্যাং তৈরি করলো। সেই গ্যাংটা কিন্তু এখানে আবার বলছি যে সীতারাম মন্ডল কিন্তু কোনো ডন বা কোনো গ্যাংস্টার নয়, উনি কিন্তু নিজের মতো করে করেছিলেন। তিনি আরো 10 জনকে তৈরি করেছিলেন গ্রামের ছেলেদের, যে আমি খাচ্ছি, তোমরাও কেন পিছিয়ে থাকবে, তোমরাও এইভাবে লোকজনকে ঠকিয়ে পয়সা ইনকাম করো। এইভাবে চেন সিস্টেমে গোটা জামতারাতে এই বিজনেসটা বেড়ে গেল। দাদা, একটা জিনিস জানতে চাইবো, যে ফিশার, সাইবার, এই ধরনের অনেক টার্ম আমরা শুনি, তো এই টার্মগুলোর কি অর্থ? না, ফিশিং মানে হচ্ছে মানে এইটা আলাদা আলাদা, মানে যে প্রতারণা করার যে বিভিন্ন প্রক্রিয়া, সেগুলোকে এই টার্মগুলো ইউজ করা। এইরকম এখন সাইবার ক্রাইমের জগতে এরকম প্রায় 200-250 টার্ম চলে এসছে। তো ফলে হচ্ছে এক একটা এক এক রকম টার্ম। কখনো মিথ্যা তথ্য দিয়ে তুলে নেওয়া টাকা, কখনো আমাকে মিসগাইড করে অন্যদিকে নিয়ে যাওয়া। যেমন ধরা যাক কোনো একটা ভুয়ো ওয়েবসাইট তৈরি করে আসলের মতো করে সেইখান থেকে সেইখানে আমাকে ডাইভার্ট করে দেওয়া হলো, আমি সেখানে পেমেন্ট করলাম, বা আমার পার্সোনাল ইনফরমেশন তুলে নেওয়া হলো। এরকম নানা ধরনের টার্ম এখন ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে সেরকম টার্ম, কোন ভাবে কাকে ফাঁসানো হবে সেইটা এইভাবে আগে থেকে তো নির্ধারণ করে ওইভাবে একদম প্ল্যান করে ওরা করে না। যখন যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু এক এক করে লোককে তারা ঠকানোর যে টেকনিক গুলো, সেই টেকনিক গুলো এইভাবে তৈরি হয়, এই টার্ম গুলো তৈরি হয়। যেমন কল স্পুফিং যেটাকে বলা হয়। কল স্পুফিং মানে হচ্ছে যে আমি একজনকে ফোন করলাম, কিন্তু দেখা গেল সেটা আপনার নাম্বারটা আমি ইউজ করেছি, কল স্পুফিং বলে। এরকম কিন্তু টার্ম আছে, এগুলো সাইবার ক্রাইমের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো সেইভাবে এগুলো করা, এই টার্মগুলো ইউজ হয় আর কি সাইবার ক্রাইমের ক্ষেত্রে। সাইবার ক্রাইমের যারা শিকার হন তারা তো মেইনলি একটু বয়স্ক যারা, তারা হন। বয়স্ক না, সব যে কোনো বয়সেরই হয়ে করতে পারে ওরা, যে কোনো, কিন্তু বয়স্কদের মধ্যে প্রবণতা বেশি, মানে তাদের ঠকানোর প্রবণতাটা বেশি, কারণ তারা যেহেতু অতটা টেক স্যাভি নয়, আমরা যেটাকে বলি। আমার প্রশ্ন হচ্ছে যে এই মানে অনেক রকমের প্রচার তো পুলিশ চালাচ্ছে, এবং আমরাও এখন বাড়ির বয়স্কদের বলছি বিভিন্ন রকম জিনিস, যে এইভাবে এইভাবে করতে হবে, ওটিপি দেওয়া যাবে না। এগুলো ছাড়াও যে প্রত্যেকদিন নতুন নতুন ভাবে আপডেটেড হচ্ছে, ডাকাতরা এইভাবে টাকা নিয়ে নিচ্ছে, তো এইটা থেকে কোনো রকম কিছু আছে যেটাতে বাঁচার উপায়? মানে সেগুলো হয়তো আমরা এইভাবে জানি না, যে যেটা কাগজ পড়ে আমরা জানতে পারছি না, টিভি দেখে জানতে পারছি না, কিন্তু কোনো একটা কিছু যেটা আমরা বুঝতে পারবো যে ফোন করলে সেটা ভুল।
দেখুন এইরকম এখন সাইবার ফ্রড যেদিকে গেছে তাতে অন্তত 150 থেকে 200 রকম ভাবে প্রতারণা করা হচ্ছে। 150 থেকে 200 রকম ভাবে, হ্যাঁ। মানে মানে একদম আধুনিক কিছু আছে, কিছু আছে পুরনো যেগুলোকে আবার কাজে লাগানো হচ্ছে। আপনার কাছে হয়তো ফোন আসতে পারে যে KYC দিয়ে করুন, এটা অনেক পুরনো ব্যাকডেটেড ফর্মুলা। আপনাকে হয়তো ধরুন আপনি শহরে থাকেন, এটা সম্পর্কে সচেতন, আপনি এটাকে এড়িয়ে যেতে পারেন। বাদ বাকি যারা বাইরে আছে তারা হয়তো সেটা বুঝতে পারলো না, তারা হয়ে যায়। ওদের সঙ্গে আমার দু একটা জিনিস কথা বলে দু একটা জিনিস যেটা মনে হচ্ছে, যেমন ওরা আমাকে বলেছিল যে গ্রামের মানুষকে ঠকানো একটু কঠিন, শহরের মানুষকে ঠকানো সহজ। কেন? শহরের মানুষ সবসময় ব্যস্ত থাকে, তারা তো কথা বলার সময় থাকে না। আমি তার কাছে দিলে সে আমাকে প্রশ্ন অনেক কম করে, গ্রামের মানুষ প্রশ্ন অনেক বেশি করে। এইরকম কিছু ছোট ছোট, যেমন হচ্ছে ও আমাকে বলেছিল যে বাঙালিকে সবসময় স্যার বলে কথা বলবেন, বাঙালি দেখবেন একদম গলে যাবে, যে মানে বাঙালি নিজেকে স্যার শুনতে খুব ভালোবাসে। ফলে এইটা হচ্ছে একটা প্রবলেম। ওরা এই ছোটখাটো যে এগুলো খুবই ছোটখাটো সাইকোলজিক্যাল ব্যাপার, খুবই ছোট, ওরা এইগুলোকে কিন্তু ফলো করে সেইখান থেকে কিন্তু ওরা এই ফায়দাগুলো তোলে। আমরা সেটা বুঝতে পারি না, মানে আমরা বিশ্বাস করে সবই বলে দিই। এবং আমি বলছি যে এত প্রচারের পরেও হই কেন, কারণ আমরা না একটু বেশি বোধহয় মানে একটু ওভার কনফিডেন্ট হয়ে যায়, আমাকে কেউ ঠকাতে পারবে না, আমি কোনদিন ঠকবো না, এই যে প্রবণতাটা, এতে লোকে বেশি ঠকে। আমি যদি সবসময় মনে করি বা আপনি মনে করেন যে আমরা অলরেডি আমাদের সমস্ত কিছু তথ্য বাইরে আছে, এখন তো মানে যেটাকে ডেটা বলা, ডেটা সবকিছু, আমাদের সবকিছু, ধরুন আপনি ফেসবুক ব্যবহার করেন, যে কিছু ব্যবহার করেন, সবাই ডেটা কালেক্ট করে আমাদের। এই ডেটার ভ্যালুতে কিন্তু তারা চলে, এই মানে এই বিভিন্ন সংস্থাগুলো, এবং এর ফলে সাইবার ফ্রড বেশি হয়। আমরা দেখবেন যে কোনো জিনিস মোবাইলে, যখন এই যে আমাদের একটা মোবাইল সেটে আমরা যখন কোনো অ্যাপ ডাউনলোড করি বা অ্যাপ ইউজ করি, প্রত্যেকে আমার কাছে সবকিছু পারমিশন চায়। আমরা কিন্তু তখনও পড়ে দেখি না এক ফোঁটা যে আমরা এর মধ্যে কি কি পারমিশন চাওয়া হচ্ছে, আমরা সবকিছু তো এখানে পারমিশন অ্যালাউ করে দিই, পরে কিন্তু আমরা গিয়ে ফাঁসি। এমনকি ফেসবুক আপনি ঘেটে দেখবেন কোন পলিটিক্যাল বিলিভে আপনি বিশ্বাস করেন, সেটাও কিন্তু ফেসবুক এখানে জানবে। আপনি সেটিংসে গিয়ে দেখবেন সমস্ত কিছু ফেসবুক আপনার কোন কোন ডেটা দেখছে, তার মধ্যে সেটাও আছে যে আমি কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি, সেটাও তারা জানে। কিছুদিন আগে একটি সংস্থা তারা ঘোষণাও করেছিল, সেই সংস্থাটি যদিও পরে উঠে যায়, যে আমেরিকার ইলেকশন এবং এই বছর এর আগে যখন বিহারের ইলেকশন হয়েছিল, সেই বিহারের ইলেকশনকে ওরা অনলাইনের মাধ্যমে ম্যানিপুলেট করেছিল। কারণ আপনি একটা জিনিস ভাবছেন, দেখবেন সবসময় সেটা আপনার সামনে আসতে থাকে। ফলে আপনাকে যদি বোঝা যায় যে না, এ হচ্ছে এর বিরোধী, কৌশলে এমন ভাবে সেই জিনিসগুলো যেটা আমি আপনার মধ্যে প্রবেশ করাতে চাই, সেইগুলো যখন সামনে আসতে থাকবো, আপনি কনভিন্স হয়ে যাবেন। ফলে লোকের ভেবে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে আমার অলরেডি সবকিছু ডেটা বাইরে চলে গেছে, এবং আমার ডেটা যেহেতু চলে গেছে, ফলে আমাকে হ্যাক করা হয়ে গেছে, ফলে আমাকে সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। তাহলে আপনি নিজেকে সতর্ক রাখবেন। আমি যদি বুঝে যাই যে না, আমার কিছু হ্যাক করা হয়নি, আমার কিছু হবে না, সবচেয়ে বেশি ঠকার সম্ভাবনা থাকবে আপনার। এইটা মানুষ ভুলে যায়। আমাদের 75 রকমের অ্যাপ আছে আমাদের মোবাইলে, যারা এই পারমিশন গুলো নিয়ে আমাদের সমস্ত ডেটা তারা কালেক্ট করে নিচ্ছে। আমরা কি হয়, আমরা কোনো সময় জিমেল খুলছি, আমরা কোনো সময় ফেসবুক খুলছি, যখন সামনে আমার যে চাহিদা, সেই জিনিসগুলো যখন সামনে বারবার আসছে, আমরা তখন হচ্ছে এ কি করে জানছে, আরে আমি তো তার আগে বলে ফেলেছি যে আমার কি জিনিস, কোন গাড়ি, আমি কোন দামের মধ্যে গাড়ি চাই, কোন দামের মধ্যে মোবাইল চাই, আমি তো গুগলে গিয়ে সার্চ করে দেখছি যেটা, ফলে ওইটার সঙ্গে লিঙ্ক করা আছে, সে তো জেনে যাচ্ছে এআই এর মাধ্যমে যে আমি কি জিনিস চাইছি। হয়তো আপনি একটা গাড়ি চাইছেন, বিদেশে কেউ বসে আছে কোনো গাড়ির এজেন্ট, সে ভাবছে আমি একজন বসনির কাছে আমি গাড়িটা বিক্রি করব, সে তো তার অনুযায়ী সেইটা আপনার মধ্যে প্রয়োগ করার চেষ্টা করাবে যে এই গাড়িটা যাতে আপনি কিনুন। সবকিছু তো ইন্টারলিঙ্কড, এটা মানে একেবারে পেনিট্রেট করা থাকে একদম। ওইটার জন্যই সবকিছু হচ্ছে। এবং আমরা যখন জেরক্স করতে যাই দোকানে, যেটা ফটোকপি করি, আমরা যখন একটা কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড যখন দিই, আমরা কি তখন লক্ষ্য করি যে ওই ছেলেটি তো ওই দোকানের ওই প্রান্ত থেকে সেটা করছে? আমরা কি জানি যে ও 2 বা 3টে করে নিচ্ছে না, আমাকে একটা দেশে 2টো রেখে দিচ্ছে না? জামতারা থেকে আমি জেনেছিলাম বিভিন্ন এই ফটোকপির দোকানগুলো থেকে ওরা তখনকার দিনে 100 টাকা করে দিয়ে এক একজনের ওই ডেটাগুলো, ওই কপিটা নিয়েছে, কারণ ওই কপিটা দিয়ে সে একটা সিম তুলতে পারবে। এই যে আমরা ধরুন ওইটা দিয়ে আমরা সিম তুলতে যাচ্ছি, সিম তুলতে যাওয়ার পর আমি যে আমাকে দেখা গেলো প্রথমবার আমি দিলাম, হয়তো দেখা গেলো ঠিকঠাক হয়েছে, সেই ছেলেটি, যে দোকানের ছেলেটি, সে বললো যে না, আপনারটা এটা ফল্ট দেখাচ্ছে, আপনারটা হয়নি, আপনি আরেকবার দিন। আমি যে আরেকবার দিলাম, তাতে কিন্তু সে 2টো সিম তুলে নিতে পারবে। আমি পরে খোঁজই নিচ্ছি না যে আমার নামে 2টো সিম উঠে গেছে কিনা।
যখন দেখা যাচ্ছে আমার সিমটা ব্যবহার করে অন্য জায়গায় নানা রকম কাজ হচ্ছে, পুলিশ আমার ঘরে বাড়িতে চলে আসছে, তখন আমার হুঁশ হচ্ছে যে এটা হচ্ছে। আমরা এগুলো কিন্তু চেক করি না, কারণ ওভার কনফিডেন্স, আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাই না, আমাকে কেউ কোনদিন ঠকাতে পারবে না। ফলে এইটা ভাবার কোনো কারণ নেই যে আমরা যদি আজকে 10 ভাবি, সাইবার ক্রিমিনালরা কিন্তু ওইটাকে 100 ভেবে নিয়ে ওরা ওইখান থেকে এগিয়ে আছে। ওরা যতই পড়াশোনা কম জানুক না কেন, ওরা কিন্তু আমাদের থেকে এই জায়গাটাতে টেকনিক্যাল দিক থেকে অনেক এগিয়ে আছে। ফলে কি হচ্ছে, তারা নানা রকম যে জিনিস আছে বা জায়গাতে, এই যে ধরুন সারের সময় আমাদের বলা হলো যে আপনারা ওটিপি দেবেন না, কেউ চাইলে বাইরে থেকে ওটিপি তো এখন চায় না। আমি বলছি দেখবেন আপনাকে ওটিপি পাসওয়ার্ড কি কেউ চায়? তার কারণ যখন সে ওই আপনাকে ট্র্যাক করতে করতে ফ্রডটা করবে, আপনি জানবেন ও আপনার উপরে রেকি করে নিয়েছে, ওটা ডিজিটাল রেকি সে করে নিয়ে আপনার সমস্ত তথ্য সে নিয়ে নিয়েছে, অলরেডি তার কাছে সমস্ত তথ্য আছে। আমাদের ফেসবুক তো আমরা খোলা হাট হয়ে গেছে, মানে আমরা যাবতীয় জিনিস আমরা ফেসবুকে দিতে থাকি। সামান্য একটা জিনিস বলছি, এই ধরুন বছরের শুরু হচ্ছে বা বছরের এসে আমরা এই সময় বেড়াতে যাই বা পুজো, ওইখানে খুব আনন্দের সঙ্গে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, আমরা ওখানে পোস্ট করে দিলাম যে আমি গোয়াতে ঘুরতে এসেছি বা কি হচ্ছে। সেইখান থেকে সে জানে না যে সেইখান থেকেও সে কোনো একটা সাইবার ক্রিমিনাল যদি আমাকে টার্গেট করে, আপনার ওই ছবি দেখে আমরা কিন্তু সে কিন্তু আপনাকে ফাঁদে ফেলে দিতে পারে, মানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে ছলে বলে কৌশলে। আমরা গিয়ে কি করি, অনেক সময় যখন সেলফি তুলি আমরা দেখবেন আঙুলের ভি সাইন দিই বা আমরা এই ছাপ দিই। সাইবার বিশেষজ্ঞরা বলছে যে আপনি যে ওই যে হাতের যে আঙুলের যে ভি, এখন এত হাই রেজলিউশনে দেখায়, সেইটা কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে ও কিন্তু সেখান থেকে আপনার টাকা তুলে নিতে পারে। হ্যাঁ, এই জিনিসটাও হয়েছে, এটা মানে এটা প্রমাণ পাওয়া গেছে যে এরকম হয়েছে। ফলে যে কোনো কিছু করবেন এখনকার দিনে মাথায় রাখতে হবে সবকিছু কিন্তু এই সাইবার ক্রিমিনালদের নজরের মধ্যে আছে। তারা কিন্তু চাইলে কোনো না কোনো কৌশল প্রয়োগ করে আপনার টাকাটা কিন্তু ওখান থেকে তুলে নিতে পারে, যে কোনো দিক থেকে আপনি বলেন। মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কোনো না কোনো ভুল করে যাচ্ছি। এই যে ধরুন আমার এই মোবাইলটা আমি ব্যবহার করছি 2 বছর হয়ে গেল, আমার মনে হতে পারে সামনের বছর আমি একটা মোবাইল নতুন কিনবো। আমি এই মোবাইলটা ধরুন এখানে পাড়ার কি হলো, বা আমি কালকে চাঁদনিতে গিয়ে আমি মোবাইলটা বিক্রি করে দিলাম কাউকে। আমাদের বলা হয় কি যে একবার ফ্যাক্টরি রিসেট করে দিলে আর কিছু করা যাবে না, সেটা সম্পূর্ণ ভুল। সাইবার জগতে একটা কথা আছে, সেটাকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। ডিজিটাল ফুটপ্রিন্ট মানে আপনি একবার যখন আপনার ল্যাপটপে অথবা মোবাইলে অথবা কম্পিউটারে যেটা টাইপ করছেন, আমরা তো ডিলিট করে দিচ্ছি, ওইটা কোনদিন কিন্তু ডিলিট হচ্ছে না, ওইটা ওখানে থেকে যাচ্ছে। ফলে যারা সাইবার ক্রিমিনাল তারা কিন্তু আপনার এই পুরনো সেক্টর থেকে আপনি যে ব্যাংক ট্রানজ্যাকশন করেছেন বা আপনার সম্পর্কে যে তথ্য, সেটা কিন্তু তারা বার করে নেবে। আপনি ওই জন্য যখন ফ্যাক্টরি রিসেট যখন বিক্রি করবেন, মিনিমাম 6 থেকে 7 বার ফ্যাক্টরি রিসেট করবেন। ওটা তাতেও কিন্তু যেটা পরিসংখ্যান বলছে 0.2% সম্ভাবনা থেকে যায়, যদি সেই সম্ভাবনা কম, কিন্তু সেই সম্ভাবনা কিন্তু থেকে যায়। ফলে যদি যারা না করবে তাদের কত সম্ভাবনা থেকে যাচ্ছে এটা আপনি ভেবে নিন। জামতারা যে গ্যাংটা, এটা রিচ কতটা? জামতারা গ্যাং বলতে, জামতারা এখন যদি আপনি বলেন এই মুহূর্তে দাঁড়িয়ে, জামতারা স্পেসিফিক এখন ক্রাইমটা অনেক কমে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে জামতারায় যারা চালাতো তারা দেখেছে জামতারার উপর এত ফোকাস পড়ে গেছে। প্রথম কথা, পুলিশ যাওয়া শুরু করেছে, ওয়েব সিরিজ হয়েছে, আলোচনায় চলে এসছে, এরা এখন ভারতবর্ষের সব জায়গায় ছড়িয়ে গেছে, মানে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। এইখানে দেখবেন প্রচুর সাইবার ক্রাইম এখন কলকাতায় ধরা পড়ছে, বিশেষ করে সেক্টর 5-এ আমাদের সল্ট লেকে। তারা তো কল সেন্টার চালাচ্ছে। এক্স্যাক্টলি, কল সেন্টার আড়াই তো মূলত চলছে। সেখানে কি হয় যে ধরুন এখানে বসে বিদেশে ফোন করছে যে আপনার এই ইনকামটা, আপনার ট্যাক্সের ব্যাপারে এই হয়েছে, আপনি এইটা করেন, আপনার তথ্য আমার কাছে আছে। বয়স্ক লোকদেরও এখানে টার্গেট করে বা সাধারণ মানুষকে করে সেখান থেকে করে। এমনও হয়েছে ধরুন আপনি কোনো সফটওয়্যার আপডেট করতে হবে, ওখান থেকে ফোন করেছে আপনাকে যে আপনাকে অমুক সফটওয়্যার আপনার মোবাইলে কম্পিউটার বা ল্যাপটপে এই প্রবলেম আপনার হচ্ছে, তো আপনি নতুন সফটওয়্যার করুন, আপডেট করতে হবে আপনার। তো আপনি বলেন ঠিক আছে, এত টাকা আমাদের অ্যাকাউন্টে দিন, আমরা একদম লেটেস্ট মডেলের আপনাকে এটা সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি। ওই যে সফটওয়্যার দিয়েছে সেটাও ফেক। সেই সফটওয়্যারটা যখন আপনি ওর মধ্যে করলেন, প্রবেশ করলো আপনার মোবাইল বা তখন কিন্তু আপনার সমস্ত তথ্য ওর কাছে চলে গেল। এই যে লোকে বলে না লিঙ্ক ক্লিক করা, তারপর হচ্ছে যে কিউআর কোড করা, এইগুলো এখন ব্যাকডেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি যদি মনে করেন, আমি এই ধরুন আমরা এখানে এখন 6 জন আছি, আমরা যদি মনে করি আমি এখানে বাড়িতে এখানে একটা পোস্টার লাগিয়ে দিলাম যে এইখানে ফ্রিতে ওয়াইফাই, আপনি আমার এমনি ওয়াইফাই নেই, এটা ফ্রিতে ওয়াইফাই আপনি ইউজ করতে পারেন। আপনি দেখবেন 6 জন এসে ওখানে কিউআর কোড দিয়ে ওখানে কিন্তু ওই ওয়াইফাইটা নিয়ে নেবে, যে আমি কিছু করে যতক্ষণ থাকবো 1 ঘন্টা ইউজ করবো, ওইটা দিয়ে তো আমি এটা হ্যাক করে দিতে পারবো। কিউআর কোড স্ক্যাম করে যেটা নতুন হচ্ছে, ধরুন আপনি পেট্রোল পাম্পে, আমরা কি করি অনেক সময় পানের দোকানে, চায়ের দোকানে কিউআর কোড বোর্ড দেখবেন সামনে থাকে, আমরা ওইটা বলে ওইখান থেকে তুলে নিয়ে আমরা পেমেন্ট করি।
দিল্লি, বোম্বেতে, কলকাতাতেও এরকম একাধিক ক্রাইম হয়েছে যে রাতের বেলা ওই পেট্রোল পাম্পের যে কিউআর কোডের যে বোর্ডটা আছে সেখানে আমি সাইবার ফ্রড, আমি আমার কিউআর কোডটা নিয়ে ওখানে বানিয়ে ওইখানে তার উপরে লাগিয়ে দিয়েছি। পরের দিন যে টাকা পেমেন্ট হচ্ছে সমস্ত গিয়ে আমার অ্যাকাউন্টে জমা পড়ছে, তো পেট্রোল পাম্প মালিকের কাছেই যাচ্ছে না, বা হয়তো একটা ফুচকাওয়ালা তার অ্যাকাউন্টেই যাচ্ছে না। আপনি বলতে পারেন যে এইবার আমরা তো শুনতে পাই আওয়াজ, এমন অ্যাপও আছে এখানে যে আপনি প্রথম কথা আমরা স্ক্রিনশট ওকে দেখাই, স্ক্রিনশট আপনি অ্যাপ আছে যেটাকে আপনি অনায়াসে ডাউনলোড করে ফেক স্ক্রিনশট বানাতে পারেন, যেটার সঙ্গে আসল নকল আপনি বুঝতে পারবেন না। যে আওয়াজটার কথা বলছেন সেই আওয়াজটাও এখানে একটা অ্যাপে আছে, আপনি যখন পেমেন্ট করবেন তখন আওয়াজটা এমন ভাবে লোকটিভাবে ওখান থেকে ওটা বলা হয়েছে। এই পর্যায়ে চলে যাচ্ছে। আমি তো বলছি সাইবার ক্রাইম নিয়ে আমাদের এখানে আলোচনা প্রথম কথা হয় না, এক। 2 নম্বর হচ্ছে আমরা এটাকে সচেতন নই। 2 নম্বর আমি বললাম যে আবার বলছি আত্মবিশ্বাস, যে আমাদের কেউ ঠকাতে পারবে না, যখন লোকে ঠকে তখন কিছু করার থাকে না। তারপরে বলছি এমনি ট্র্যাডিশনাল ক্রাইম গুলো দেখবেন অনেক কমে যাবে আস্তে আস্তে। এরপরে এইটার যখন কোনো ক্রিমিনাল এইটার স্বাদ পেয়ে যাবে যে আমি সাইবার ক্রাইম করলে আমার, তাহলে তো বাড়িতে কারোর বাড়িতে গিয়ে তাকে ছুরি মারতে হচ্ছে না, বা কারোর বাড়িতে বোম মারতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, আমি অদৃশ্য থেকে যাচ্ছি, আমি সাইবার ক্রাইম করব। এবং এই জন্য সাইবার ক্রাইমটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে এবং নতুন নতুন টেকনিক। এবং আমরা আরেকটা জিনিস জানি যে ডার্ক ওয়েব, ওই ডার্ক ওয়েবের মাধ্যমেও কি এগুলো বেশি হচ্ছে? ডার্ক ওয়েবের মাধ্যমে যেটা হয়, ডার্ক ওয়েব হচ্ছে টর ব্রাউজার বলে, এটা একসময় আমেরিকা বানিয়েছিল বিপক্ষ শিবিরের খবর পাওয়ার জন্য। পরে ওইটা দেখা যায় ওটা লিক হয়ে গেছে, লিক হয়ে ওইটা মানে বাজারে চলে গেছে, মানে পাবলিক হয়ে গেছে ব্যাপারটা, এবং সেটা কন্ট্রোল করে এখন যারা দুষ্কর্ম করে তারা ওইটা দখল নিয়ে নিয়েছে। ডার্ক ওয়েবে আপনি সবকিছু পাবেন। ডার্ক ওয়েবে আমি কাউকে ঢুকতে না করবো এই কারণে যে ডার্ক ওয়েব একটা ভয়ঙ্কর জিনিস, যে ডার্ক ওয়েবে ঢুকলে পরে আপনি যে কোনো মুহূর্তে আপনার যে সমস্ত তথ্য সেখানে চলে যেতে পারেন। কিন্তু ডার্ক ওয়েব এমন একটা জায়গা যেখানে আপনি মানে পিন থেকে মানে এলিফেন্ট সমস্ত কিছু পাবেন, সমস্ত কিছু পাওয়া যায়। এবং ওইখানে এমনও আছে ডার্ক ওয়েবে যে ধরুন আপনি চাইলেন যে একজনকে আমি মানে মানে একজন মোটা মানুষকে একজন কি করে আমি মার্ডার করব, আপনি ওইখানে কমেন্ট দিলেন, ওইখানে আপনাকে একজন লাইভে দেখানো হবে যে কি করে, যেটাকে রেড রুম বলা হয়। এরকম ভাবে চাইল্ড পর্ন ওখানে করা হয়, নানা রকম। ডার্ক ওয়েব হচ্ছে আমাদের যে ওয়েব যেটা আমরা ইউজ করি আমরা ইন্টারনেট বা ইয়েতে, সেটা হচ্ছে মাত্র 3%, বাদ বাকি 97% হচ্ছে ডার্ক ওয়েবের মধ্যে আছে। এখানে আপনি সমস্ত কিছু আর্মস কেনা বেচা থেকে শুরু করে ড্রাগ বলুন সমস্ত কিছু পাবেন। এবং যেটা সবচেয়ে বেশি আশঙ্কার, আমাদের সবার ডেটা কিন্তু অলরেডি ডার্ক ওয়েবে ধরে নিতে পারে 90% লোকের লিক হয়ে আছে, আমরা সেটা জানি না। যখন হয়তো কোনোদিন ইউজ হতে পারে যে ডার্ক ওয়েবে হতেও পারে যে আপনার আধার কার্ড প্যান কার্ড নাম্বার সব আছে, আমারই হয়তো আছে, আমি জানি না। যখন কোনোভাবে কোনো নিউজ হবে তখন আমি বুঝতে পারবো যে ডার্ক ওয়েবে করা হয়েছে। কিন্তু ডার্ক ওয়েবে ঢোকাটা সেফ নয়, আমি বলবো আপনি কৌতূহলবশত ডার্ক ওয়েবে কখনো ঢুকবেন, এটা সেফ জায়গা নয়। কিন্তু যারা এগুলো করে অনেক সময় ভিপিএন কানেকশন নিয়ে অনেকে করে যে আমি এখানে দেখাচ্ছি না লোকেশন। এবং এখন তো এথিক্যাল হ্যাকিং শেখানো হচ্ছে, মানে সাইবার সিকিউরিটির কোর্সের মধ্যেই তো এখন এথিক্যাল হ্যাকিং রয়েছে। এথিক্যাল হ্যাকিংটা আমি খারাপ বলবো না, এবার তাহলে তো বলতে হবে যে আপনাকে যে পুলিশ বাহিনীতে পুলিশে ডেকে তাহলে গুলি চালানো শেখানো হয় কেন? সেখানেও তো মিসইউজ হতেই পারে, কিন্তু ওইটা তো আত্মরক্ষার জন্য শেখানো হয়। যেমনি এথিক্যাল হ্যাকিংটা শেখানো হয় যে এটার সঙ্গে কমব্যাট করার জন্য লড়াই করতে হবে। তো সেটা কি কাজে দিচ্ছে? অনেক ক্ষেত্রে এই যে ধরুন যখন আমাদের অপারেশন সিঁদুর হলো, তখন পাকিস্তান যেভাবে সাইবার অ্যাটাক করেছিল আমাদের এখানে, কয়েক লক্ষ বার শুনেছিলাম আমি, প্রায় 1.5 লক্ষ বার ওরা টার্গেট মানে করেছিল, অ্যাটেম্প্ট করেছিল বিভিন্ন জায়গাতে করার জন্য। প্রত্যেকটা তো প্রতিহত করা গেছে এই ধরনের আমাদের এক্সপার্ট দিয়ে। আমাদের এখানে এক্সপার্টের সংখ্যা প্রচুর ভারতবর্ষে, এবং তারা খুব দক্ষ, তারা এই কাজে খুব এক্সপার্ট তারা। ফলে হচ্ছে তারা এইটা সামনে দিতে পেরেছেন, না হলে তো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন গোপন জায়গার তথ্য তো তারা লিক করে ফেলতে পারতে পারে, কিন্তু সেটা করতে পারেনি। এই যারা এথিক্যাল হ্যাকার তারাই তো আটকেছে এগুলো মূলত। ফলে তাদের অবদান বিরাট, কিন্তু তারা সে কিভাবে ইউজ করছে তার স্কিলটাকে সেটা দেখার বিষয়। সেটা অনেক ক্ষেত্রে মিসইউজও হয়ে যাচ্ছে। দাদা একটা জিনিস জিজ্ঞাসা করবো, যে এত ফ্রড আপনি দেখেছেন, সব থেকে ভয়ঙ্কর কোনটা মনে হয়েছে যে এই ফ্রডটা সব থেকে বেশি ভয়ঙ্কর? না, ওইভাবে বিশ্লেষণই করা যাবে না, কারণ মানে প্রত্যেকটা একটা থেকে আলাদা। আজকে যখন দেখছি একটা মনে হচ্ছে, যেমন আমি একটা কিছুদিন আগে শুনলাম কল মার্জিং সিস্টেম ফ্রড। কল মার্জিংটা কি না, ধরা যাক আমি আপনাকে কেউ ফোন করেছে, করে বললো যে চিত্রদীপ আপনাকে ফোন করতে বলেছে যে এরকম আমাদের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আপনাকে গেস্ট হয়ে আসতে হবে। আপনি আমাকে চেনেন, ফলে আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে আমি কবে আপনাদের বলুন, আপনি আলোচনা করছেন।
সেই লোকটি সঙ্গে সঙ্গে আপনাকে বলে, এই তো চিত্রদীপ দেখুন না, ও ফোন করছে আপনাকে একটা অন্য নাম্বার থেকে, আপনি কলটা মার্চ করিয়ে নিন, মার্চ করিয়ে নিন, আমরা কনফারেন্স আমরা করেই থাকি, হ্যাঁ করে থাকি। আপনি আপনি যখন মার্চ করলেন 1 মিনিটের মধ্যে দেখলেন আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে। এবার আপনার মনে হতে পারে যে আমি কোনো ওটিপি দিইনি, আমি ওরা যা কমান্ড দিয়েছে সেটা আমি কিছু পালন করিনি, তাহলে কেন আমারটা গেল? তার গেল এই কারণে, এখনকার দিনে আপনি যে ওটিপি আনাবেন সেই ওটিপির ক্ষেত্রে কিন্তু শুধু SMS না, আপনার ভয়েস মেসেজেও কিন্তু আপনার ওটিপি আনানো যায় এখন ব্যাংক থেকে। এবং যেটা হয়, এই যে থার্ড যে লোকটিকে চিত্রদীপ বলে বলা হয়েছিল, সেইটা আসলে কোনো ব্যাংকের ফোন, ওই ভয়েস মেসেজ আনার কল। যে ফোন করেছে আপনাকে চিত্রদীপের রেফারেন্সে, সে কিন্তু কান পেতে আছে যে ওই ফোনটা থেকে 4 ডিজিটটাও কখন বলবে। ও যখন 4 ডিজিটটা বলে দিচ্ছে, আপনি তো ব্যাপারটা বুঝে উঠতে পারছেন না যে এই ইয়েতে করা হয়েছে, আপনি তো কথা বলছেন। সে ওইটা শুনে নিয়ে সে সঙ্গে সঙ্গে সামনে ল্যাপটপ বা কম্পিউটারে থাকা আপনার অ্যাকাউন্ট সম্পর্কে সে অলরেডি সব জেনে ফেলেছে, সে ওইখানে বসিয়ে নিয়ে সে আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা বার করে নিয়েছে। যখন আপনি কলটা কেটে আবার ধাতস্থ হলেন, লোকে কি আর সাধারণত দেখবেন যে কেউ ঠকার 2 মিনিটের মধ্যে ধাতস্থ হয়ে যায় যে আমি ঠকে গেছি। 2 মিনিট আগে যদি সেই বুদ্ধিটা তার কাজ করতো তাহলে কিন্তু সে ঠকতো না, পৃথিবীর কোনো লোক ঠকতো না। কিন্তু আমাদের 2 মিনিট পরে বুদ্ধিটা জাগ্রত হয়, ফলে আপনি 2 মিনিট পরে আপনার যখন বুদ্ধি জাগ্রত হলো তখন অলরেডি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। ওই জন্য কখনো এইরকম রেফারেন্সই এলে কখনো চট করে কল মার্চ করাবেন না, এরকম ওইটা ভয়ঙ্কর জিনিস। এইটা ধরুন এইটা একটা টেকনিক। যখন এটা আমি শুনলাম তখন আমার মনে হলো এটা ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর, যে এটা তো যে কেউ হয়ে যেতে পারে, এবং এটা কারো চট করে মাথাতেও আসবে না, এক্স্যাক্টলি মাথায় আসবে না। তারপরে আমি এই সপ্তাহে শুনলাম একটা নতুন ফ্রড এসছে। সেই ফ্রডটা হলো, আমরা প্রত্যেকে ইউপিআই ব্যবহার করি, এবং আমরা ইউপিআই ব্যবহার করি। ইউপিআই ব্যবহার করার ক্ষেত্রে কি হয় যে আমরা ধরুন এইটা দিল্লিতে খুব বেশি শুরু হয়েছে, কলকাতাতে 1-2টো কেস এরকম এসছে। সেটা হচ্ছে ফোন হারিয়ে গেছে, ফোন হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তার টাকা অ্যাকাউন্ট থেকে সব বেরিয়ে গেছে। কি করে গেল? এবার সাইবার এক্সপার্ট, ফোনে আমরা অনেক লকও রাখি, হ্যাঁ লক রাখি, কিন্তু কি করে সেটাই হচ্ছে যে লক রাখি, আমি পাসওয়ার্ড বলিনি, কিছুই বলিনি, আমার টাকা কি করে বেরিয়ে যাচ্ছে এই করে যে যখন ফোনটা কোনো চোর চুরি করবে, অথবা যদি ধরা যায় কোনো সাইবার ক্রিমিনালি আপনার ফোনটা নিয়ে নিয়েছে, সে আপনার ফোন থেকে সিমটা বার করে নেবে। ফোনটা সেটটা সে হয়তো ফেলেই দিল, সে বিক্রিও করলো না, সিমটা বার করে সে একটা ফিচার ফোনে সেইখানে ওই আপনার সিমটা ওইখানে ভরে নিয়ে ওইখানে গিয়ে সে *99# বলে একটা কোড আছে, সেইটা দিলে পরে ফিচার ফোনে আপনি ইউপিআই কোড, আপনার যে পাসওয়ার্ড সেটা চেঞ্জ করার ওর একটা অপশন আসবে, এডিট করার অপশন আসবে। সেখানে আপনি নিজের মতো করে, যে সাইবার ফ্রড সেখানে নিজের মতো করে সে পিনটা সেট করে দিল, দিয়ে সে ওই পিন ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল। আপনি যখন পুলিশকে কমপ্লেন করে ফোন হারিয়ে গেছে বাড়ি আসছেন, ততক্ষণে হয়তো দেখবেন আপনার অ্যাকাউন্ট সে ফাঁকা করে দিয়েছে। এরকম মানে বিভিন্ন ক্রাইম আছে, এরকম একের পর এক ক্রাইম আছে যেটাতে আপনি যেমন নতুন একটা যেরকম ক্রাইম এসছে, এটা সাইবার ক্রাইমেরই একটা পার্ট, সেটা হচ্ছে মিউল অ্যাকাউন্ট। আচ্ছা, সেটা কি? মিউল অ্যাকাউন্ট হচ্ছে, ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, বা ধরুন আপনার পাড়ায় আবার আশেপাশে অনেকের অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টটা সে সেরকম আর্থিকভাবে সচ্ছল না, তার অ্যাকাউন্টটা সে খুলে রেখেছে, তার কাছে ফোন আসবে বিভিন্ন টোপে, হয়তো কখনো বলবে যে আপনাকে আমি অ্যাকাউন্টটা আমরা ইউজ করব, আপনি বিনিময়ে আপনার গার্মেন্টস ব্যবসায়ী, আমরা আপনার অ্যাকাউন্টটা আমাদের একটু ব্যবসায়িক সুবিধার জন্য আপনার অ্যাকাউন্টটা ইউজ করতে চাই, আপনার অ্যাকাউন্টটা সেভাবে ব্যবহার হয় না, আমাদের পার ডে আপনার ওখানে 5 লাখ টাকা করে জমা হবে, আপনি বিনিময়ে 5,000 টাকা করে পেয়ে যাবেন। এবার আপনি দেখলেন আরে 5 লাখ আমার জন্য আমি কমিশন পাবো। এইবার দেখা গেল সেই 5 লাখ টাকা যে জমা হচ্ছে, আপনি কিছুদিন টাকা তুলে নিলেন, কিছুদিন পর দেখা গেল আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেল। তার কারণ হচ্ছে ওই যে অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টে কিন্তু অলরেডি আপনার সাইবার ফ্রডের টাকা ঢুকেছে। পুলিশে যখন কমপ্লেন হয়েছে, পুলিশ ট্র্যাক করতে করতে আপনার ওই অ্যাকাউন্টটার হদিশ পেল যে এই অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিল। ধরুন আপনি সেই অ্যাকাউন্টটা আপনি ওই যে 5,000 টাকা ওর থেকে পেয়েছেন, সেই 5,000 টাকার থেকে আপনি আমাকে 500 টাকা পেমেন্ট করলেন কোনো না কোনো কারণে। সেটা আমি ধরুন মুদি দোকানদারও হতে পারি, আমি টোটোওয়ালাও হতে পারি, আমি ফুচকাওয়ালাও হতে পারি, বা আমি চিত্রদীপ চক্রবর্তী সাংবাদিকও হতে পারি। এইবার দেখা গেল কিছুদিন পরে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে। তার কারণ হচ্ছে ওই যে মিউল অ্যাকাউন্টের সূত্রে আপনি যে 5,000 টাকা পেয়েছেন, বা ওই অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকা গেছে, সেই অ্যাকাউন্ট থেকে আবার যার অ্যাকাউন্টে টাকা গেছে, প্রত্যেকের লাইন ধরে সিরিজ ধরে কিন্তু সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। পরে আমাকে গিয়ে কোর্ট থেকে পারমিশন নিয়ে সেটা খোলার সুযোগ পাবো, কিন্তু আমি দেখা হলো 500 টাকা তোলার জন্য আমার 5,000 টাকা খরচা হয়ে গেছে। এইরকম একটা কেস হয়েছে আপনার দিল্লিতে, ফিরোজাবাদে, ওইখানে আপনার হরিয়ানা সম্ভবত, ফিরোজাবাদ ওইখানে, সেইখানে আপনার একটা অ্যাকাউন্টে এরকম 4 কোটি টাকা জমা পড়েছিল। 4 কোটি টাকা জমা পড়েছিল সাইবার ফ্রডে। এই 4 কোটি টাকার থেকে আপনার
ওই ওই টাকাটা বিভিন্ন আমাদের দেশের 36,000 অ্যাকাউন্টে ট্রান্সফার হয় টাকাটা। সেটা কিন্তু এমন না যে আমি ইচ্ছাকৃতভাবে আপনার পাঠিয়েছি, যেরকম বললাম যে আপনার কাছে হয়তো ও হয়তো আপনাকে বিভিন্ন টোপ না, ধরুন আমি একটা আপনার ধরুন আপনি একটা চায়ের দোকানদার, আমি আপনাকে চা খাওয়ার পর টাকা পেমেন্ট করেছি, আপনি তো চায়ের দোকানদার জানেন না যে আমি কে, আপনি এখন অনলাইনে আমরা টাকা নিই, আপনি আবার ওই টাকাটা হচ্ছে অমুক একটা আপনি মুদিখানা জিনিস নিয়ে মুদিখানা দোকানদারকে আবার অনলাইনে পেমেন্ট করেছেন, মুদিখানা দোকান আবার একটা সবজিওয়ালাকে পেমেন্ট করেছে, সবজিওয়ালা হয়তো আবার একটা চালওয়ালাকে দিয়েছে, চালওয়ালা আবার হয়তো একটা ফল বিক্রেতাকে দিয়েছে। এই যে টাকাটা রোল হয়েছে সেই চেইন সিস্টেমে প্রত্যেকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। ওই একটা ভারতবর্ষের এই অনেক মানে অ্যাকাউন্ট ফ্রিজের ঘটনা ঘটেছে, এইটা ইউনিক। আমি আমাদের এই সময় কাজে লিখেও ছিলাম এটা ডিটেলে, যে 36,000 অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে এবং 11টা রাজ্যের লোক, মানে তার 36,000 লোক 11টা রাজ্যে আমাদের দেশে বাস করে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের 1,000 অ্যাকাউন্ট আছে, তাদের এখন ফ্রিজ হয়ে গেছে। দীঘার এক মাছ বিক্রেতা, সমুদ্রের ধারে যে আমরা গেলে মাছ খাই, তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। তার কারণ তার বিল হয়েছিল, একজন মাছ ভাজা খেয়ে তাকে দিয়েছিল 826 টাকা বিল হয়েছিল, 826 টাকা পেমেন্ট করা হয়েছিল। বেচারার 826 টাকার জন্য গোটা অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, সে কোনো টাকা এখানে না পারছে তুলতে, না পারছে ওখান থেকে দিতে কাউকে। তাহলে এটার সমাধান কি? এটা সমাধান কিচ্ছু নেই। ওই জন্য বললাম যে আপনি যখন টাকা নেবেন, এটা সাধারণভাবে হয়তো সমাধান করার কিছু উপায় নেই, তখন আপনাকে তো লোককে বিশ্বাস করতে হবে যে আমি যেটা জগতে আমি আপনাকে টাকাটা দিচ্ছি, তো আপনি বিশ্বাস করে নিচ্ছেন। এবার আমার কাছে যে ফ্রডের টাকাটা আসছে না সেটা আপনি জানবেন কি করে? সেটা তো আপনার কোনো উপায় নেই। ওই জন্য এইসব টাকা অচেনা লোকের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে বলছি বটে, কিন্তু আপনি পরে প্রশ্ন করতে পারেন যে আমি বুঝবো কি করে এটা। এবং সব থেকে বড় কথা, আমাদের তো কোথাও গিয়ে বিশ্বাস করতেই হবে। আমি কাউকে একটা টাকা দিচ্ছি, তার থেকে তো আমার টাকা নিতে হচ্ছে, এটা তো বিশ্বাস করতেই হবে, মানে কিছু করার নেই, অপশন নেই। একটা সময় ছিল, মানে আজ থেকে 1 মাস আগেও যেটা হচ্ছিল, অ্যাকাউন্টটা যতদিন মামলা চলছিল ততদিনের জন্য ফ্রিজ করে রাখা হচ্ছিল। সুপ্রিম কোর্টে একটা মামলা হয়, সেই মামলার প্রেক্ষিতে এখন সুপ্রিম কোর্ট বলেছে, একদম লেটেস্ট অর্ডার দিয়েছে কয়েকদিন আগেই, যে টাকাটা আপনি ওই ডিসপুট আছে, সেই ডিসপুট মানিটাকে ফ্রিজ করে রাখা। ধরুন আপনার অ্যাকাউন্টে ওই দীঘার ভদ্রলোকের কথাই বলছি, যে তার অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, তার ডিসপুট হচ্ছে 826 টাকা নিয়ে, সেই 826 টাকা ফ্রিজ করে রেখে বাদবাকি 5,000 টাকা তার মধ্যে যে মাইনাস করে যে বাদবাকি পোর্শনটা সেটা তিনি পেয়ে যাবেন। মুশকিল হলো এই অ্যাকাউন্টটা 826 না হয়তো 8,026 হতে পারে। তখন তো দেখা গেল আপনি সেই টাকাটার জন্য, এবং আপনাকে তো এর জন্য কোর্টে যেতে হবে, কোর্টের পারমিশন নিয়ে তবে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এবার কোর্টে যে যাবেন, কোর্টে 826 টাকার জন্য তো আপনার 8,026 টাকা খরচ হয়ে যাবে, সেই টাকাটা কোত্থেকে আসবে? এইটা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে, মানে এইটা মিউল অ্যাকাউন্টটা ভয়ঙ্কর একটা জায়গায় দাঁড়িয়ে গেছে কিন্তু, মানে এটা যদি লোকে সচেতন না, একেবারেই নিম্নবিত্তরা এটা টার্গেট করছে, একদম নিম্নবিত্তরা, এবং ধরুন আপনারও হতে পারে, আমারও হতে পারে, আমাদেরও হতে পারে। মানে এটা খুব সতর্ক থাকতে হবে। মিউল অ্যাকাউন্ট একটা ভয়ঙ্কর। যদি কেউ এসে বলে যে আপনার অ্যাকাউন্ট ইউজ করতে চাই, বা কোনোভাবে বলে, ধরুন এরকম টোপ দেওয়া হয় যে তুমি চাকরি করবে, মানে দেখবেন বিভিন্ন দেওয়ালে, এই পার্ক সার্কাসেরই একটি ছেলের হয়েছিল, সে ওর বাড়ির সামনে একটা দেওয়ালে চাইছিল যে ওয়ার্ক ফ্রম হোম করতে, এক্স্যাক্টলি ও সেরকম দেখেছিল, দেখে সে যখন করে, আলটিমেটলি তার সমস্ত ডিটেল নিয়ে, সমস্ত ডেটা নিয়ে তাকে বলা হয় যে তার কাজটা কি, তার কাজটা হচ্ছে ওইটা, যে গার্মেন্টসের বড় ব্যবসায়ী, সে হচ্ছে ওই টাকাটা ওই অ্যাকাউন্টে দেবে, তার কাজ হচ্ছে একজন তার কাছে যাবে, সে 5,000 টাকা নিজের কাছে রেখে বাদবাকি টাকাটা তুলে নিয়ে তার হাতে ফেরত দিয়ে দেবে। সেই করতে গিয়ে তার এখনো পর্যন্ত 5টা রাজ্যের পুলিশ তাকে ডেকেছে, এবং সেই ছেলেটা মাঝখানে বলেছিল যে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, তার কারণ আমি যে টাকা পেয়েছি তার 10 গুণ টাকা আমার জমি বিক্রি করে পর্যন্ত আমার 5টা রাজ্যের পুলিশের কাছে গিয়ে হাজিরা দিতে হয়েছে। বিভিন্ন জায়গায় কিভাবে লোকে প্রতারিত হচ্ছে, ফলে এইটার একটা অন্যতম বড় উদাহরণ হচ্ছে মিউল অ্যাকাউন্ট। ফলে টাকা দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে আমাদের, যেটা আমরা অনলাইনে নিচ্ছি। হয়তো আপনি বলতেই পারেন, বা যারা দর্শক দেখছেন বলতেই পারেন যে এটা অসম্ভব ব্যাপার, আমরা কি করে দেখবো? এটা আমি একমত যে এটা অসম্ভব ব্যাপার, কিন্তু এর থেকে কিন্তু এইভাবে সমস্যায় পড়া, ফ্রড হচ্ছে, মানে কি সমস্যায় পড়ার মানে প্রভূত একটা আশঙ্কা থাকতে পারে সবসময়, আমি কিভাবে এটা করব। এবং এই যে যারা সাইবার ক্রিমিনাল, তারা কি আলাদা করে কাউকে টার্গেট করছে, যে না র্যান্ডম তাদের একটা? না, র্যান্ডম, এটা কোনো আলাদা করে কোনো টার্গেট বা একটু আগে বললেন যে রেকি করে নিচ্ছে, যদি সেটা সোশ্যাল মিডিয়া মাধ্যমে নানা রকম ভাবে হয়। যেমন ধরুন জামতারাতে একসময় যেটা হতো, সেটা হচ্ছে ওরা একটা আমি জিজ্ঞেস করছিলাম যে এত নাম্বার আপনারা পাচ্ছেন করতে, ওরা বলে কারণ হচ্ছে র্যান্ডম করছে এই কারণে যে ওরা ফোন করে ফেলেছিল অমিতাভ বচ্চনকে ঠকিয়ে দিয়েছে জামতারা ফ্রডটা। হ্যাঁ, অমিতাভ বচ্চনের 5 লাখ টাকা ফ্রড হয়েছিল জামতারা থেকে। আচ্ছা, জামতারা যে এসপি কে পাঠানো হয়েছিল
এইটা ট্যাকল করার জন্য জয়া রায় তিনি অনেক দমন করেছিলেন, যেটা আপনি ওই ওয়েব সিরিজে দেখতে পারবেন। তিনি বিয়ে বাড়িতে যান, গিয়ে ধরেছেন। জয়া রায়ের বাবাকেও ঠকিয়ে দিয়েছে ওরা, মানে। এবং পলিটিশিয়ান আপনি বাদই দিন, পলিটিশিয়ান তো কয়েক হাজার ঠকেছে ওদের কাছে বিভিন্ন সময়, কিন্তু অমিতাভ যে মানে টপ ইয়ের মধ্যে অমিতাভ আছে যাকে ঠকানো হয়েছিল। ফলে এইটা আপনি না ওইভাবে মানে ইয়ে করা যাবে না, মানে কোত্থেকে নাম্বার পায়। ওরা বলে যে আমরা একটা নাম্বার পাই, সেটা সিরিজ ধরে ধরে আমরা একটা তুক্কা করি। তুক্কা মানে তো আন্দাজে, যেটা আর কি তুক্কা করা হয়। আমার লেগে গেছে অমিতাভ বচ্চন, এটা করে মানে ফলে ওরা যদি সচেতন ভাবে করতো তাহলে তো অমিতাভ বচ্চনকে ফোন করতো না, কিন্তু ওইটা ওইভাবে তুক্কা নাম্বার করতে গিয়ে ওরা সিরিজ ধরে ধরে ফোনগুলো করতো। কিন্তু এখন আবার ডার্ক ওয়েবে ওই নাম্বার পাওয়া যায় কিনতে, ফলে কেউ যদি একসঙ্গে বাল্কে নাম্বার কিনে নেয় তার তো অনেক সুবিধা, যে সে ওইখান থেকে বসে ফোন করবে বা লোককে ফ্রড করবে। আর এই ধরনের যে ভোডাফোন, এয়ারটেল, এখান থেকে তো আরো সহজে নাম্বার করা যায়। ডেটা বিক্রি হয়, বললাম ডেটার দাম হচ্ছে সবচেয়ে বেশি, এটার দাম সবচেয়ে বেশি। মানে এই যে আমরা এখন করি যে হোয়াটসঅ্যাপে দেখবেন বিভিন্ন, তারপরে এই যে টেলিগ্রামে, এখান থেকে দেখবেন বিভিন্ন ডেটা নিজেদের সম্পর্কে বিভিন্ন রকম টোপ দেখে, এই যে ইনভেস্টমেন্ট ফ্রড যে হয় ইদানিং, ইনভেস্টমেন্ট ফ্রড তো এরকম লোভ দেখে। আসলে আমাদের যেটা হয়, একটা হচ্ছে লোভ, মানে হচ্ছে আপনি এত টাকা ইয়ে পেয়েছেন, লটারি পেয়েছেন, আমরা ভেবে বসি, যেটা আমরা এসআইপি করি, যেটা আমরা বিভিন্ন জায়গায় এসআইপি করি, বা বিভিন্ন ক্ষেত্রে যে কেবিসি থেকে আপনি অত টাকা পেয়েছেন বা এইটা থেকে পেয়েছেন। আমরা এটা মাথায় রাখি না যে পৃথিবীতে কোনো জিনিস ফ্রিতে পাওয়া যায় না। আমরা এই যে বাই ওয়ান গেট ওয়ান নিয়ে ভাবি, আমরা বাই ওয়ান গেট ওয়ান ভাবে মাথায় রাখতে হবে আমরা কিন্তু একটার দামে ও দুটোর দাম তুলে নিচ্ছে। ফ্রি পাওয়ার লোভে আমরা কিন্তু এই সাইবার ক্রাইমের প্রতারণার মধ্যে পড়ে যাই। এক, 2 নম্বর হচ্ছে একটা হচ্ছে ভয়, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, আপনার ওইটা হবে। আমার তো দরকার, আমি সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবো গিয়ে, আমি কেন তার খপ্পরে পড়তে যাচ্ছি, তাকে সমস্ত আমার পার্সোনাল এটা বলে দিচ্ছি, তথ্য মানে এই ইনফরমেশন গুলো জানিয়ে দিচ্ছি, সেটা তো করা যাবে না। কিন্তু সেই ভুলটা আমরা বারবার করি। এখনো দেখবেন এত সচেতনতার পরেও কিন্তু আমরা করি। এই যে ডিজিটাল অ্যারেস্ট যেটা হয়, নতুন ট্রেন্ড যে এসছে ডিজিটাল অ্যারেস্ট, এবং সেটা নিয়ে পুলিশ প্রচারও চালাচ্ছে। কিন্তু ডিজিটাল অ্যারেস্ট 2019 সালে প্রথম আমি লিখেছিলাম ডিজিটাল অ্যারেস্ট। সেটা কিভাবে হতো তখন না, সেটা হয়েছিল যে আমরা যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আমাদের যে ডিপিতে যে আমাদের ছবি থাকে, সেই ছবিগুলো সাইবার ক্রিমিনালরা নিয়ে সেইগুলোকে মর্ফ করে অন্য কোনো ছবির সঙ্গে লাগিয়ে এইবার পাঠাতো যে আপনি এত টাকা দিন, নাহলে আপনাকে ফ্রড করা হবে, যেটাকে সেক্সটর্শন বলে। সেক্সটর্শন ওইটা শুরু, ওইটা ওই প্রথম ফর্ম। মানে এটা ধরুন ABCD করে যদি আপনি ক্যাটাগরি ভাগ করেন, ওটা ছিল A ক্যাটাগরির মধ্যে প্রথম। এ মানে হাই কোয়ালিটি না, মানে প্রথম শুরুর ইয়েটা আমি ধরছি, ABCD করে যদি আমি এভাবে এগোই, ওইটাতে করলো। তারপরে ওরা যখন দেখলো যে লোকে অনেক চালাক হয়ে গেছে, এখন আর ডিপিতে কম রাখছে ছবি বা ওইভাবে ছবি পাওয়া যাচ্ছে না, তখন তারা সোশ্যাল মিডিয়া টার্গেট করলো। এই যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি না, সোশ্যাল মিডিয়া কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা। মানে এখান থেকে আপনার সাইবার যে কোনো জিনিস, আপনার সম্পর্কে তথ্য জানা বা ওইখান থেকে মানে অন্যান্য বাড়তি তথ্য তুলে নেওয়া, আপনাকে নানাভাবে মেলাইন করা, সবচেয়ে সহজ জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা এত কিছু শেয়ার করতে থাকি আবেগে ভেসে গিয়ে। এবার ওরা তখন করলো কি, ওই ডিজিটাল তখন ওরা কি করলো, ওরা ভিডিও কল করা শুরু করলো বিভিন্ন লোকে। দেখবেন এইটা মূলত শুরু হয়েছিল 20 সালে করোনার সময় থেকে, যে ভিডিও কল করতো, তখন লোকে বাড়িতে বসে আছে এবং নুড ফটো দেখে একটা 3 সেকেন্ডের একটা ছবি তুলে নিল, যেটাকে অডিও ভিজুয়াল ভাষা ফ্রেম বলা হয়। এক ফ্রেম হয়তো তুলতে হলো, সেটাকেই বারবার রিপিট করে করে তার কাছে পাঠালো যে আপনি এই করেছেন, আমি কিন্তু ছড়িয়ে দেবো। এবং এখন তো এআই এত উন্নত হয়ে গেছে যে সেটা দিয়েও এরকম করা যায়। তখন এআই ছিল না, তখন এইটা দিয়ে করা হতো। আমরা দেখবেন সবসময় আমাদের ফ্রেন্ড যে লিস্টটা, সেটা পাবলিক করে রাখি। এবার আমি যদি পাবলিক না করে ওইটাকে অনলি মি করে রাখি, তাহলে কিন্তু সে ওইটার অ্যাক্সেস পাচ্ছে না। আমরা যেহেতু পাবলিক করে রাখি, ফলে সে হচ্ছে সে হচ্ছে আমার 5000 বন্ধুর মধ্যে 1000 লোকের কাছে এটা পাঠিয়ে দিয়ে নানাভাবে আমার থেকে টাকা আদায় করার চেষ্টা করবে। তারপরে এরা কি করলো, এইভাবে যখন দেখলো যে ওইটা নিয়েও লোকে অনেক সচেতন হয়ে গেছে, বুঝতে পেরেছে, তখন ওরা ফর্মটা চেঞ্জ করলো, হচ্ছে যে আপনাকে যে ডিজিটাল নতুন ফর্ম হলো যে আপনাকে সিবিআই বা হচ্ছে মুম্বাই পুলিশ বা হচ্ছে কর্ণাটক পুলিশ, এদের নামে ভয় দেখানো যে আপনার নামে নোটিশ আছে, আপনি ডাক পাঠিয়েছেন, আপনি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এই যে পেহেলগাঁও ইনসিডেন্ট হলো, এত দুর্ভাগ্যজনক, এত নৃশংস ঘটনা, সেটারও ফায়দা তুলে নিয়েছে সাইবার ক্রিমিনালরা। তারা বিভিন্ন লোককে ফোন করে, হুগলিতেই এই ঘটনা ঘটেছে, বর্ধমানে ঘটেছে, শিলিগুড়িতে ঘটেছে, যে আপনি পেহেলগাঁওয়ে যে জঙ্গি অ্যাটাক হয়েছে, সেই জঙ্গিদের মধ্যে একজনের মোবাইলে আপনার নাম্বার পাওয়া গেছে। ফলে এনআইএ এটা তদন্ত করছে। এটা কিন্তু কড়া শাস্তি, দেশদ্রোহিতার মামলা, আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে।
আপনি এত দূরে থাকেন, কিন্তু আপনি আমাদের মানে আমাদের কোর্টে বা আমাদের অমুক অফিসার আপনাকে জেরা করবে, আপনি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে বা আপনি ভিডিও কলে কথা বলুন। যেটা হয় সাইবার, এইটা আবার আমি বলছি, এইটা এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম জামতারা নিয়ে, তো জামতারা যেটা আমি বলছিলাম যে জামতারা কিন্তু একটা সময় প্রবল ভাবে এইটা মানে একচেটিয়া বাজার ছিল জামতারা। পরবর্তীকালে দেখা গেল যেটা জামতারা থেকে পুলিশের তাড়া খেয়ে যখন সবাই অন্য নানা জায়গায় ছিটকে পড়ল, ছড়িয়ে গেল, তখন ওই ব্যবসাটার দায়িত্ব নিয়ে নিল হচ্ছে রাজস্থানের ভরতপুর। হ্যাঁ, ভরতপুর হচ্ছে এই ডিজিটাল অ্যারেস্টের একদম হচ্ছে আতুর ঘর। আচ্ছা, এবং আমি আপনাকে বলছি ভরতপুর হচ্ছে, আমি ভরতপুরেও গিয়েছি, ভরতপুর হচ্ছে জামতারার মানে জামতারা তো ভয়ের জায়গা বটেই, তার থেকে আপনি 100 গুণ যদি বাড়িয়ে দেন সেটা হচ্ছে ভরতপুর। কারণ হচ্ছে জামতারাতে কোনো পুলিশকে সরাসরি প্রাণে মারা হয়নি। ভরতপুরে পুলিশকে রেড করতে গেছিল, ট্রাক্টর দিয়ে পুলিশকে পিষে মেরে দিয়েছে। ভয়ঙ্কর। হ্যাঁ, এবং তাদের সবার কাছে আর্মস আছে, ফলে হচ্ছে যে আপনি দুটোর ঢুকতেই দেবে না, এবং দুটো যদি ঢুকে যায় তাহলে প্রাণে মেরে দেওয়া হবে, তাদের প্রাণে মেরে দেওয়া হবে। মানে ওখান থেকে বেঁচে আসা খুব মুশকিল, ফলে ওখানে পুলিশ কাজই করতে পারে না। এবং এই গ্যাংটা কতজনের ভরতপুরের গ্যাংটা হচ্ছে, ভরতপুরের গ্যাংটা এই আমি বলছি এই কারণে যে ভরতপুরটা না, ওই যে জায়গাটা ওইটা একটা অদ্ভুত জায়গা। ওখানে রাজস্থানের একটা পার্ট আছে, হরিয়ানা নুহ নাম শুনেছি, নুহ যেখানে কিছুদিন আগে দাঙ্গা হলো, তার পেছনে এই সাইবার ক্রিমিনালরা যুক্ত ছিল। এই হরিয়ানা, রাজস্থান, দিল্লি, এরকম 4-5টা স্টেট ওইখানে পাশাপাশি আছে। ধরুন আমি রাজস্থানের বাসিন্দা, আমি আমার ক্ষেত পেরোলাম, পেরিয়ে আমি হরিয়ানা চলে গেলাম, আমি হরিয়ানাতে গিয়ে ফোন করে আবার ডিজিটালাইজড কোনো ইয়ে করে আমি আবার হেঁটে এই পারে চলে এলাম। ফলে যখন টাওয়ার পুলিশ দেখতে যাচ্ছে তখন দেখছে লোকটা তো হরিয়ানা আছে। এবার হরিয়ানা যখন খুঁজে বেড়াচ্ছে তাকে তো পাবে না, কারণ আমি তখন রাজস্থানে চলে এসেছি। ওই যে জায়গাটা মেওয়াত রিজিয়ন বলা হয় এটাকে, এরা ভয়ঙ্কর হয়, মানে ভয়ঙ্কর মানে ওরা হচ্ছে নৃশংস হয় আর কি, মানে ওরা মানে মানুষ মেরে দেয়, ওরা কাউকে রাখে না আর কি, এত নৃশংস হয় ওরা। সেইখানে এই গ্যাংটা প্রথম কাজ করা শুরু করে এই মানে আপনার মানে কি বলে স্ট্র্যাটেজিক যে অ্যাডভান্টেজ, মানে লোকেশন যেটা, সেটার অ্যাডভান্টেজ নিয়ে, যে আমি দিল্লিতে করে চলে এলাম এইখান থেকে করে গেলাম রাজস্থানে আবার হলো চলে এলাম পাশের স্টেটে, এই ভিত্তি করে এইখানে ওইটা ফুলে ফেপে ওঠে। এই যে এইখানে এরা যে করে মানে ভরতপুর গ্যাং হিসেবে নাম, যেহেতু ভরতপুর গ্রামবাসী ইনভলভ। এবং আমি তো বলছি যে জামতারার থেকেও ভরতপুর আরো বেশি ডেঞ্জার। ওরা আপনি কোনো এন্ট্রি আপনাকে কেউ দেবে না, মানে ওখানে পুলিশ বছরের পর বছর ধরে ঢুকতে পারে না। একটা রাস্তাঘাট বলে প্রায় কিছু নেই, তার কারণ ওখানে সরকারের লোকও যায় না, সেখানে কাজ হয় না কোনো, মানে ওখানে রাস্তার মধ্যে প্রায় আপনার নদীর মতো নোংরা হয়ে যাচ্ছে বাড়িগুলো। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে পুলিশ ঢুকতে পারে না, পুলিশ অ্যাকশন নিতে পারে না, এটা কিভাবে সম্ভব? তার কারণ পুলিশ তো অনেক বেশি ওখানে। আমি ধরে নিলাম যে একটা গোটা গ্রাম আছে, কিন্তু আমরা যদি ফোর্স নিয়ে যাওয়া হয় তাহলে তো অনেক বেশি না। ওইখানে যেটা হয় সেটা হচ্ছে ওই এখন যেটা হচ্ছে এটা গত কয়েক মাস ধরে শুরু হচ্ছে, বিভিন্ন নাম দিয়ে, অপারেশন অ্যান্টিভাইরাস এরকম জাতীয় নানা রকম নাম দিয়ে বিভিন্ন 4-5টা স্টেটের পুলিশ তারা একসঙ্গে যাওয়া শুরু করেছে, যেটা এতদিন ছিল না। কারণ ওইটাও এত লাগাম ছাড়া হয়ে গিয়েছিল যে মানে ভরতপুরের ক্রাইমটাও, যে ওরাও ওইখানে এটা শুরু করে। ফলে হচ্ছে কি হয় যে নতুন করে ওইখানে ওই আমার ধারণা আগামী 2-3 বছরের মধ্যে হয়তো ওটা আমার অ্যাকশন পাস হওয়া শুরু হবে, যে হয়তো অনেকটাই ভরতপুর ঠিক হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত ভরতপুরকে শান্ত করা যায়নি, মানে এখনো পুরোপুরি যে কন্ট্রোল করা গেছে তা না। নুহতে কিছুদিন আগে হরিয়ানা, সেখানে একটা দাঙ্গার মতো ব্যাপার ঘটে। কি হয়েছিল সেখানে হচ্ছে যে ওইখানে তো বললাম প্রত্যেক ঘরে ঘরে তো ওইখানে সাইবার ক্রিমিনালরা থাকে, ওরা ওই রকম ভাবে সেই সাইবার ক্রিমিনাল ওইখানে ডেনে ওরা রেড করছিল, করে ওই ব্যবসাগুলো বন্ধ করে দিচ্ছিল। এবার ওদের লোকাল পুলিশের উপর, যেটা আপনি বলছিলেন যে কেন পুলিশ যায় না বা যেতে ভয় পায় না, এবার ওরা একটা ছেলেকে মানে পুলিশ তুলে এনেছে, সে তুলে আনার তারা প্রতিবাদ করতে কিছু গ্রামবাসী জড়ো হয়েছে। এবার পেছন থেকে দেখেছে যারা সাইবার ক্রিমিনাল, যারা দেখেছে আমাদের ব্যবসা প্রায় চৌপাট হয়ে যাচ্ছে, তারা এই গ্রামবাসীদের সামনে রেখে গিয়ে থানা অ্যাটাক করে, থানা ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছে, যাতে পুলিশের মনোবল ভেঙে দেওয়া যায়, যাতে পুলিশ ওই রেডগুলো আর না করতে পারে। এইটা পরে ধরা পড়েছে, সেইটা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এটা জানা যায় যে এইটা এই কারণে এটা হয়েছিল। আসলে করার পর যেটা হয়,
এখন তারপরে সরকার সিদ্ধান্ত নেয় যে প্রত্যেকটা স্টেটকে আলাদা আলাদা করে পুলিশ বাহিনী জড়ো করে একসঙ্গে কোঅর্ডিনেশন করে ওই অভিযানগুলো এখন ওরা শুরু করেছে। মানে না হলে মানে বললাম যে ভরতপুরে সেখান থেকে কিছু ফ্রুটফুল হয়েছে, কিছু কিছু হচ্ছে, কিন্তু যে বললাম যে গ্রামে গ্রামে আপনার প্রত্যেকটা বাড়িতে যদি 10 জন 12 জন করে থাকে, তাদের যদি প্রত্যেকে এই ট্রেন্ড হয়, কজন লোককে আপনি ধরতে পারবেন? ওখানেও আমি গেছিলাম, ওইখানেও টাফ ছিল, ওইখানেও আমি একই পরিচয়ে গেছিলাম, কিন্তু ওইখানে কাজটা জামতারার থেকেও আরো বেশি কঠিন ছিল। মানে ওইখানে যেহেতু মানে ওরা অত্যন্ত চালাক, প্রথম জামতারার লোকের জামতারা অ্যাডভান্টেজ হচ্ছে জামতারা প্রচুর বাঙালি থাকে ওইখানে, বাংলায় কথা বলা যায়, প্রচুর মন্ডল সম্প্রদায় ওখানে তো সবচেয়ে বেশি, মানে প্রচুর মন্ডল এখানে থাকে, কথা বলা যায়, এ করা যায়। ভরতপুরে তো সেখানে হচ্ছে ওকে হচ্ছে মিও মুসলিম ওদের বলা হয়, সেইটা হচ্ছে ওরা খুব মানে খতরনাক ওইখানকার লোকজনই বলে, এবং পুলিশও বলে ওইখানে যে একা যেতে পুলিশ না করে আর কি। তো তবু আমি গিয়েছিলাম যেহেতু পেশাগত স্বার্থে বা আমারও ইন্টারেস্ট ছিল ব্যাপারগুলো দেখা, নিজের চোখে দেখা যে কিভাবে হয়, ওইখানেও আমি ঘুরে দেখেছিলাম। তবে জামতারা ওইখানে অ্যাক্সেসটা তুলনামূলকভাবে আমি কম পেয়েছি জামতারার থেকে। মানে আপনি যেরকম নিজে চাক্ষুষ করেছিলেন জামতারায় গিয়ে, সেটা জামতারার মতো অত অ্যাক্সেস আমি পাইনি। জামতারা মানে যাই হোক, আমি বাংলায় বলতে পারি, আমি একটা এক্সিকিউটিভ, আমি ওদের সঙ্গে সেভাবে মিশে গেছিলাম। ভরতপুরের লোকেরা আপনাকে যেই হোক বাইরের কেন, ওই অ্যাক্সেসটাই আপনাকে দেবে না, ওই অ্যাক্সেসটাই আপনি পাবেন না, বিশ্বাসই করে না। ফলে ওইখানে কাজ করা করে। তবুও ওইখানে আমি এবং ভরতপুরে গিয়ে আমি দেখেছিলাম যে কিভাবে সিম বিক্রি হয়। ওখানে বেশ কিছু দোকান আছে যেখানে আপনি কোনো ডকুমেন্ট না দিয়ে 500 টাকা দিয়ে সিম পাওয়া যায়। আমি আমার বইয়ে গ্যাংস অফ ভরতপুর যেটা আমি লিখেছি সেখানেও আছেও যে 500 টাকা দেওয়াতে আমি ওখানে সিম নিয়ে নিয়েছিলাম। এবং ওইখানে একজন শিখ সম্প্রদায়ের মানুষ থাকেন যিনি ওখানে প্রেম করে বিয়ে করেছিলেন, বাড়িতে একটু সমস্যাটা, উনি ওইখানেই থাকেন, ওনার কলকাতায় এক রিলেটিভ আছে ওই গাজা পার্কের ওইখানেও থাকেন। তার কাছ থেকে আমি সিম নিয়েছিলাম, কোনো ডকুমেন্ট কোনো প্রয়োজন নেই, ডকুমেন্ট ছাড়া আপনি সিম পেয়ে যাবেন। এবং ওই সিমটা আপনি ইউজ করে ওটা আপনি ফেলে দিলে এটা আপনার কোনো চিহ্ন থাকবে না, পুলিশ আপনার কিছু করতে পারবে না। তার কারণ হয়তো যেই সিমটা যেই নামে তোলা হয়েছে সেই ব্যক্তি হয়তো মারা গেছেন, তারা সেই সব জায়গা তো সেট করে রেখেছে যে তাদের মানে তথ্যগুলো সেই সমস্ত সাইবার ফ্রডদের কাছে পৌঁছে গেছে। এইভাবে ওইখানে ক্রাইমটা হয় আর কি। মানে বললাম একদম সংগঠিত, জামতারা যেখানে শেষ করেছে ভরতপুর সেখান থেকে শুরু করেছিল। এবং ওইখানে ভরতপুরে আমার এক বন্ধু আছে, আমি অনেকদিন ট্র্যাক করেছিলাম, আমার হয়নি বা আমাকে হয়তো ওরা বিশ্বাস করেনি, যে এরাও অনলাইনে ক্লাস দিত যে কি করে ডিজিটাল অনলাইনে ক্লাস নিত যে কি করে ডিজিটাল অ্যারেস্ট দিয়ে কি করে লোককে ঠকাতে হবে। তো আমার এক বন্ধু, সে আমার বইতেও ওটা বিস্তারিত বর্ণনা আছে যে সে ওই ক্লাসে এন্ট্রি পেয়েছিল। তো এন্ট্রি পাওয়ার পরে সে ক্লাস শুরু করে। শেষ দিনে ক্লাসটা মজা হচ্ছে, ও দেখেছে ওদের একটা এক্সপার্ট, কি নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, সে আজকে ক্লাস নেবে, তিনি হচ্ছেন এক্সপার্ট। তো যে এক্সপার্ট ওইখানে বসেছিল সেই এক্সপার্ট দেখা গেলো আসলে তিনি হচ্ছে জামতারার একজন ফ্রড। মানে জামতারার ফ্রড, ভরতপুরের যারা ফ্রডের ট্রেনিং দিচ্ছে তাদেরকে সে হচ্ছে প্রিন্সিপাল সেজে প্রায় সে শেখাচ্ছে যে কি করে ফ্রডটা করতে হবে। কোচ হয়ে গেছে, কোচ হয়ে গেছে, ওই কোচ হয়ে সে কোর্সটা করাচ্ছে কিভাবে, ওইটা একটা মোটা টাকার বিনিময়ে সেই কোর্সগুলো করানো হচ্ছে। এবং কোচিং কমপ্লিট হলে পরে সেখানে আপনাকে একটা বড় কিট দেওয়া হবে যেখানে ডিটেল ওইখানকার মতনই ডিটেল দেওয়া থাকবে। কোনো অসুবিধা হলে ওইখানকার আমাদের আলাদা হেল্পলাইন নাম্বার আছে, যে আমি যদি হেল্পলাইন নাম্বার আমার প্রয়োজন আছে, হেল্পলাইন নাম্বার আমি ফোন করতে পারবো, সেই ফোন করা যায়। এরকম নানা রকম ফেসিলিটি এখানে ওরা দেয় এই অনলাইন কোচিং করানোর জন্য। কিন্তু যেটা হয় সেটা সবার অ্যাক্সেস পাওয়া একটু মুশকিল। এখানে আমার একটা জানার জিনিস সেটা হচ্ছে, সরকার থেকে কি কখনো তাদের কাছে গিয়ে বলা হয়েছে যে তোমরা যেটা করছো সেটা ঠিক না, এরকম কিছু? মানে সচেতনতা বা কিছু সরকারের পক্ষ থেকে? সরকার তো হয়তো উদ্যোগ নেওয়া হয়নি। তার কারণ হচ্ছে যেটা বললাম, জামতারাতে একটা সময় দিনের পর দিন পলিটিক্যাল পার্টিগুলো এদের থেকে টাকা নিয়েছে। এবং জামতারায় গিয়ে আমি দেখেছিলাম ওইখানে একটি ক্রিকেট টুর্নামেন্ট হবে সামান্য, সেখানকার প্রধান অতিথি কি হচ্ছে মাধুরী দীক্ষিত। ক্রিকেট টুর্নামেন্টে T20 টুর্নামেন্ট, তাতে কত টাকা এবং কত টাকা আছে। ওইখানে একটা ছোট স্টেডিয়ামের মতো ওরা করেছে। আমি জিজ্ঞেস করলাম যে এই স্টেডিয়ামটা কাজ সম্পূর্ণ হয়নি কেন, বললো ঠিকাদারকে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি, তো আমরা টুর্নামেন্ট করেছি মাধুরী দীক্ষিত। যে পোস্টারটা টাঙানো আছে তার পাশে ওখানকার বিধায়কের নামও লেখা আছে। তো ফলে হচ্ছে বোঝা যাচ্ছে যে, এবং যারা পরিচয়, হ্যাঁ, এবং এর আগের বার কার নাম বললো, অক্ষয় কুমার না কার নাম বললো, তাকে আনা হয়েছিল
পরে দেখা যাচ্ছে সেইখানে টুর্নামেন্টের যে আয়োজকদের মানে অন্যতম আয়োজক সে হচ্ছে সাইবার ফ্রডে যুক্ত, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। ফলে হচ্ছে অক্ষয় কুমারকে টাকা পেমেন্ট করতে তো অসুবিধা হয়েছিল, ফলে সেই কমিটি চেঞ্জ করে ফেলে যাকে আনা হয়েছে সেও আবার সাইবার ফ্রড, সে পুলিশকে আগেই ফিট করে ফেলেছে যে যাতে তাকে ওই টুর্নামেন্টের আগে না ধরা হয়, যাতে মাধুরী দীক্ষিতকে ওইখানকার লোকে দেখতে পারে। মানে সে যদি জেলে চলে যায় তাহলে মাধুরী দীক্ষিতকে টাকা পেমেন্ট করা যাবে না। কি অবস্থা! কিন্তু তাও জামতারাতে না একটা লাইলে মানে একটা মানে কি বলবো, যে আমাদের যেরকম আমরা দেখতে পাই আমাদের পাড়া কালচার, আমাদের অন্যান্য যেরকম থাকে ওইরকম একটা আছে, কিন্তু ভরতপুরে ওরকম কিছু ওদের হ্যাঁ প্রফেশনাল, এবং ওরা একটা নিষ্ঠুর টাইপের, ওদের সঙ্গে আপনি মেলাতে পারবেন না ওদের সঙ্গে আর কি, যে মানে ওরা প্রথম থেকে একটা অন্য মানে হ্যাঁ আমরা বলি যেটাকে আমরা বলি টেরা বেকা টাইপের, ওরা ওইরকম যে ওরা সবকিছুতে অ্যাক্সেস দেবে না। তবুও আমি চেষ্টা করে কথা বলেছি ওইখানকার ভেতরের লোক যারা, কারণ ওইখানে তো পুলিশের লোক ভেতরে কিছু থাকে, তারা খবরাখবর নেয়, তাদের মাধ্যমে কথা বলছি কিভাবে হয় জেনেছি। আচ্ছা, এই যে গ্রামবাসীদের ওরা ম্যানিপুলেট করে কি করে, কি মনে হয়? টাকা দিয়ে করে, মানে এটা টাকা দিয়ে, কারণ হচ্ছে এইখানে তো অর্থনীতিটা তো ওইভাবে যুক্ত। ধরুন আমি ভরতপুর লাগোয়া থাকি কোনো একটা গ্রামে, যেটা আমি বললাম ক্ষেত, ওই ক্ষেতটা হচ্ছে পড়েছে হরিয়ানার মধ্যে, ওই আপনি সাইবার ফ্রড করেন না, আপনি হচ্ছে ওই ক্ষেতটা ভাড়া দিয়েছেন আমাকে, ওইখানে আমি টেন্ট করে আমি ওইখানে বসে শুধু ফোন করি দিনে 3 ঘন্টা, তার জন্য মাসে আপনি 15,000 টাকা ভাড়া পান। আপনারও তো ওইখানে রুটি রোজগার তো ওর সঙ্গে যুক্ত, ফলে ইন্ডাস্ট্রিটা এমন ভাবে ওরা পরিচালনা করে যে কেউ ওদের শত্রু হতে পারে না, প্রত্যেকে সবাই নিজের মতো লাভবান করে তার কথা। কেউ সিম সাপ্লাই দিচ্ছে সেইভাবে সে পাচ্ছে, কেউ খবর দিয়ে দিচ্ছে আগে যে একটা অচেনা লোক ঢুকছে বা অচেনা গাড়ি ঢুকছে, সেটার থেকে খবর পেয়ে যাচ্ছে, এইটা হচ্ছে অ্যাডভান্টেজ। মানে এইভাবে ব্যবসাটা, এবং সময় যত এগোচ্ছে সাইবার ক্রাইমের যত রকম ধাঁচ সেটাও আপডেট হচ্ছে। এবং ওরা এইটাও বলেছিল আমাকে যে এই যে ডিজিটালের যে করছি আমরা, ডিজিটালের এই যে ফর্ম এবং শেপটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। তা আমি আসার পরে দেখলাম, তারপর ওরা যেটা করেছিল যে বললাম দিল্লি, বোম্বে, এমনকি ইডি সিবিআই এর নামে ওরা দেওয়া শুরু করেছে, বাড়িতে নোটিশ পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, সেগুলো ফেক নোটিশ। লোকে তো বুঝতে পারছে না, লোকে ইডি সিবিআই পুলিশ সম্পর্কে লোকের একটা ভয়ের মানে ধারণাটা খুব খারাপ, মানে সবাই ভয় পায়, আতঙ্কে থাকে, সেইটা দেখি ওরা করা শুরু করেছিল। এবং ব্যাপারটা এমন জায়গায় গেল যে ইডি সম্প্রতি একটা প্রেস রিলিজ জারি করে বলেছে যে আমরা যদি কাউকে এখন নোটিশ পাঠাই তাহলে আমাদের ওখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে, আপনারা স্ক্যান করলে যদি এটা দেখেন যে সরাসরি আমাদের পোর্টালে ঢুকতে পারছেন তাহলেই ভাববেন এটা অরিজিনাল, না হলে এটা অরিজিনাল ভাববেন না। মানে এই জায়গায় ওরা নিয়ে চলে গেছিল ব্যবসাটাকে। এবং ওরা এই যে বললাম যে ওরা ডিজিটালাইজ করে মানে কোটি টাকা কামাচ্ছে, যার ফলে এতদিনে সরকারকে এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে। যদি 2019 সালে আপনি ভেবে রাখুন, যে এখন বললে হয়তো ব্যাপারটা অন্যরকম দেখাবে, 2019 সালে যদি আমি খবর পাই তাহলে 2019 সালে কোনো সরকারি যারা এই এজেন্সিগুলো কাজ করে পুলিশেরা পায়নি, এরা তো তখন থেকে সচেতন হলেই তো তখন ব্যাপারটা আটকানো যেত অনেকটা। সেই প্রচারটা হয়নি। যখন এত এটাকে শেকড় গেড়ে ফেললো, কোটি টাকা মানে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা যখন ইয়ে হয়ে গেল, লোকের পকেট থেকে চলে গেল, তখন সচেতনতা বাড়লো আমাদের। আচ্ছা দাদা, এই যে সাইবার ক্রিমিনালরা এরা তো এখন দেশের বাইরেও ক্রাইম করছে, তো এদের কি কোনো ইন্টারন্যাশনাল টাই আপ আছে? অবশ্যই আছে। তার কারণ হচ্ছে এই যে কম্বোডিয়াতে মূলত এই যে সাইবার স্লেভ যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে এই যে চাকরি দেওয়ার নাম করে এই যে যেটা বললাম যে জামতারা বা ভরতপুর এই জায়গায় যেহেতু পুলিশের অভিযানগুলো শুরু হয়েছে এখন, তো ফলে এরা দেখেছে যে এই একটা টোপ যদি দেখানো যায়, কারণ চাকরি সমস্যা আমাদের দেশে সব রাজ্যেই প্রায় সমান, মানে খুবই শোচনীয় অবস্থা। তো ফলে খুব সহজেই লোকে এইগুলোর ফাঁদে পা দিয়ে দিচ্ছে, এইসব প্রতারকদের নানা রকম চাকরির লোক দেখিয়ে বিদেশে নিয়ে যাওয়ার লোক দেখিয়ে নিয়ে যাচ্ছে। মূলত এটা কম্বোডিয়াতে বিরাট একটা র্যাকেট কাজ করছে, কারণ আমাদের দফায় বেশ কয়েকবার কিন্তু সেখান থেকে উদ্ধারও করে আনা হয়েছে, যাদের ওখানে নিয়ে গিয়ে চাকরি দেওয়ার নাম করে এখানে দেখা যাচ্ছে কল সেন্টারের মাধ্যমে সাইবার ফ্রড করানো হচ্ছে। তো ফলে সেইটা হচ্ছে না তা না, ফলে এর সঙ্গে ইন্টারন্যাশনাল যোগ আছে, এবং এখানকার যারা আছে তারাই কিন্তু নিয়ে চলে যাচ্ছে এখান থেকে এই সব যুবকদের, মানে বিপুল টাকার লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং ওখানে ওদের বাধ্য করাচ্ছে এই কাজগুলো করানোর জন্য, বাধ্য করাচ্ছে। তার কারণ হচ্ছে ওইখানে বসে করলে যেটা হবে সেটা হচ্ছে ওইখান থেকে যদি, প্রথম কথা এদের ট্র্যাক করা খুব মুশকিল কোন জায়গা থেকে হচ্ছে, দ্বিতীয় কথা যদি কাউকে চিহ্নিত করা যায়, সে যদি ওখান থেকে শিফট করে অন্য জায়গায় চলে যায় তাহলে কিছু করার নেই, পুলিশ প্রায় কিছু করতে পারবে না। তৃতীয়ত হচ্ছে যদি ভারতবর্ষে এই ধরনের বাইরে বসে সাইবার ফ্রড কেউ করা হয়, তাহলে এইখানকার ইন্ডিয়ার পুলিশ গিয়ে বাইরের স্টেট থেকে যাদের ধরে আনবে তারাও তো ভারতীয়,
তো ফলে হচ্ছে যারা করছে তারা দেখছে আমার দেশের নাগরিক অথবা আমাদের গ্যাং তারা সেফ থাকবো, আমরা ওই দেশের লোকদের দিয়ে এনে ওই দেশের লোকদেরকে ঠকানোর কাজে ব্যবহার করব। সেইটা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে। ইদানিং বোধহয় একটু এটা কমেছে, কিন্তু বিভিন্ন কয়েকটা বেশ স্টেট আছে। রোমানিয়া যেমন একটা জায়গা, রোমানিয়াও কিন্তু এরকম লোক বাইরে থেকে নিয়ে গিয়ে তারা এইভাবে মানে সাইবার ফ্রডে ইউজ করে, এবং রোমানিয়ান গ্যাং যারা তারাও আমাদের এখানে যে যতগুলো এটিএম ফ্রড হয়েছে দেখা যাচ্ছে। এটিএম ফ্রডে তো একটা বিচিত্র জায়গা, নানা রকম ভাবে লোকের মানে ইয়ে করা হয়, মানে ফ্রড করা হয় এটিএম এ। যেমন এখন নতুন একটা স্টাইল করেছে যে এটিএম এর সামনে যে দেখা যাচ্ছে মেশিনটা ওরা খারাপ করে দিয়ে রাখছে, সামনে একটা নাম্বার দিয়ে রাখছে যে ওই নাম্বারে ফোন করলে আপনাকে হেল্প করা হবে। কারণ অনেক এটিএম মেশিনই অরক্ষিত থাকে, কোনো পুলিশ থাকে না সেখানে বা কোনো গার্ড থাকে না, সিকিউরিটি থাকে না। সেই নাম্বারে যদি কেউ ফোন করে তাকে মিসগাইড করে তার ডিটেলটা তুলে নেওয়া হচ্ছে, পরে দেখা যাচ্ছে অনলাইনে সেই টাকাটা বেরিয়ে যাচ্ছে। নানা রকম টেকনিক মানে ইয়ে করা হচ্ছে, অবলম্বন করা হচ্ছে। এই যে যেমন আমি একটা রেফারেন্স দিচ্ছি, যেমন হচ্ছে এই যে ধরুন কার্ড, আমরা যে এটিএম কার্ড ইউজ করি, এই ডেবিট কার্ড, ধরুন আমরা কি করি, আমার হাতেই একটা কার্ড আছে এই মুহূর্তে, তো আমরা ধরুন কেউ ফোন করলো ফ্রড করার জন্য, সে বললো যে আপনারা কখনো কিন্তু কাউকে, আমরা অমুক ব্যাংক থেকে বলছি, কোনো কিন্তু ওটিপি কাউকে দেবেন না, আপনার অ্যাকাউন্ট নাম্বার কাউকে বলবেন না, আপনার অ্যাড্রেস কাউকে বলবেন না, আপনি এগুলো কিন্তু বলবেন, আমরা ব্যাংক থেকে সচেতন করার জন্য করে দিয়েছি, এইগুলো কখনো বলবেন না। আপনি তো ডেবিট কার্ড ইউজ করেন, তো আপনি বললেন যে হ্যাঁ আমি ডেবিট কার্ড ইউজ করি, কার্ডটা বার করুন, কার্ডটা বার করলো যে আপনি কিন্তু আবার বলছে আপনি কাউকে ওটিপি কিন্তু কাউকে বলবেন না। এবার ফলে হ্যাঁ সে এত একটা জিনিস থিওরি আছে, যতবার আপনি বলবেন এগুলো করে লোককে কনভিন্স করিয়ে ফেলবেন, সাইকোলজিক্যাল একটা ইয়ে থাকে। বললো যে আচ্ছা আপনি কার্ডটা, আপনি চট করে আপনার কার্ডের 10 ডিজিটের নাম্বারটা বলুন তো, এই নাম্বারটা আপনি বলতে পারেন কিন্তু ওটিপি কাউকে বলবেন না, ওটিপি আমি যদি চাই আমাকেও বলবেন না। এবার ভরসা হয়ে গেল। এবার আপনি ধরা যাক এই যে কার্ডটা, এই কার্ডের এইখানে হচ্ছে 4টে ডিজিট করে 12 ডিজিটের একটা নাম্বার আছে, বলে আপনার কার্ড নাম্বারটা দিয়ে বলুন তো 12 ডিজিটের নাম্বারটা। এবার আপনি বুঝলেন যে 12 ডিজিটের নাম্বারে তো ফ্রড হতে পারে না, কার্ড নাম্বার দিয়ে কি যায় আসে, আমি যদি ওটিপি না দিই ওকে, কার্ড নাম্বারটা দিল, নেওয়ার পরে বললো আপনি কার্ডটা উল্টে ফেলুন। এবার কার্ডটা উল্টে ফেলুন, বললো যে এইবার আপনার এখানে যে লাস্টে যে 3টে নাম্বার আছে, আপনার এখানে পরপর 2টো নাম্বার দেখা আছে, তো বললেন হ্যাঁ এইখানেও দেখা যাচ্ছে 2টো নাম্বার আছে, যে পরের যে 3টে নাম্বার সেই নাম্বারটা আপনি বলুন। ওইটা তো ওইটা অতটা রিস্কি না, আর আপনি জানেন ওটিপি বা এই ধরনের তো 4 ডিজিটের হয়, 3 ডিজিটে কিছু যায় আসে না, ওইটা বলে দিন, বলে আপনার থেকে সিভিভি যে নাম্বারটা সেটা নিয়ে নিল। এইবার যেটা এরপরে যে আসল খেলাটা শুরু হলো সেটা হচ্ছে সে বলবে যে আপনারা কাজ করুন, আপনি তো সামনে তার ওই 3 ডিজিটের নাম্বার আছে যে 4 ডিজিটের নম্বরটি, সেই নম্বরটি তো আপনি কাউকে, ওইটা তো আপনার গোপনীয় বলবেন না, আপনি একটা কাজ করুন, আপনার পিন যে নাম্বারটা যেটা আপনি ইউজ করেন সেটা ওইটা যোগ করুন, যোগ করে আপনি আমাকে জানান, তাহলে আপনি আমাকে পিন নাম্বারটাও বললেন না, আপনি আমাকে গোপনীয় নাম্বারটাও বললেন না, 2টো সংখ্যার যোগফল হলে তো আমি জানতে পারবো না কোনটা কি। আপনি সেটাও বিশ্বাস করলেন যে হ্যাঁ যে ওই দিকে আছে তার জানার কথা না, আপনি সেটা যোগ করলেন, করার কিছুক্ষণ পরে দেখা গেল যে আপনার নাম্বারটা টাকা চলে গেল। এইবার আপনার চিন্তা হলো যে কি করে টাকাটা গেল, সেটা খুব সহজ অঙ্ক হচ্ছে। এই যে আমরা আমাদের বেশিরভাগ কার্ডে এখন আছে, কিছু কিছু ব্যাংক এখন এটা বন্ধ করেছে কিন্তু এখনো বেশিরভাগ ব্যাংকের এটা আছে, এই যে 12 ডিজিটের নাম্বার, এই যে লাস্ট 4 ডিজিটে আপনার এখানে যে দেখা যাচ্ছে সেইটা 4 ডিজিটে কিন্তু এইখানে এই নাম্বারটা আছে, আমরা ওটা খেয়ালই করি না যে আমাদের লাস্ট 4 ডিজিটের নম্বরটি এইখানে দেওয়া থাকে। লাস্ট নাম্বারটা সিভিভি নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গায় লাগে, সে ওইটা জেনে নিচ্ছে এমনি। এর সঙ্গে আপনাকে যখন আপনি নিজের পাসওয়ার্ডটা যোগ করে দিচ্ছেন, তখন ও এই যে 4 নম্বরটা, এই 4 ডিজিটের নাম্বারটি দেখে নিয়ে ওখান থেকে যে টোটাল নাম্বার তার থেকে ওইটা মাইনাস করে দিলে যেই নাম্বারটা সেটা আপনার পাসওয়ার্ড দাঁড়িয়ে যাচ্ছে, সেখান থেকে টাকাটা তুলে নিচ্ছে। এখন আমি বললাম যে কিছু কিছু ব্যাংক রেখেছে, কিছু কিছু ব্যাংক বন্ধ করেছে, কিন্তু কয়েক কোটি টাকা কিন্তু এইভাবে আমাদের বেরিয়ে গেছে। আচ্ছা, এই যে যারা ধরা পড়ছে না একেবারে তা তো না, ধরা পড়ছে, তাদের সর্বোচ্চ শাস্তিটা কি হচ্ছে? শাস্তি তো, কারণ এটা তো প্রমাণ করা খুব মুশকিল হয়ে যায়। সত্যি কথা বলতে আমাদের এখানকার পুলিশ বা যে কোনো জায়গায় পুলিশ, এরা এই সাইবার ক্রাইম সম্পর্কে যথেষ্ট এদের প্রশিক্ষণ নেই, এদের ধারণা জ্ঞান অত্যন্ত কম, কি করতে হবে কি না করতে হবে এটা এরা বুঝতেই পারে না, যার ফলে কি হয় ক্রিমিনালরা সহজে বেল পেয়ে যায় এবং কিছু প্রমাণ করা যায় না। ওরা হয়তো আইটি অ্যাক্ট দিয়ে দিল, 400 কোটির মামলা দিল, যেটা এখনো বিএনএস এ চেঞ্জ হয়ে গেছে, সেই ধারা দিল, সেইগুলোতে তো আপনি বেশি দিন আটকে রাখতে পারবেন না, প্রমাণ করা খুব মুশকিল। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যাংকও কোনো দায় নেয় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যাংক বলে যে না, যেহেতু গ্রাহকের দোষে হয়েছে ফলে আমরা ক্ষতিপূরণ দেবো। এটা কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু একটা নির্দেশ আছে, 2-3টে জিনিস এর মধ্যে আছে, সেটা মানে যেহেতু আমি এত
কথা বলছি অনেকের মনে হতে পারে যে আপনি তো সমস্যাগুলো বলছেন, সমাধান সমাধানটা করার কি? উপায় Exactly, হ্যাঁ। সমাধানের উপায় আছে। যদি আপনার কখনো ফ্রড হয়, সঙ্গে সঙ্গে 1930 এই নাম্বারে কিন্তু ফোন করে সেই কমপ্লেনটা রেজিস্টার করাতে হবে যে আমার টাকা এইভাবে গেছে, এক্ষুনি আমার কমপ্লেনটা নিন। তাতে কি হবে, আপনার টাকাটা এই আপনার অ্যাকাউন্ট থেকে যেই অ্যাকাউন্টে গেছে 1930 হচ্ছে কেন্দ্রীয় সরকারের হচ্ছে সাইবার ক্রাইম বিরোধী একটা হেল্পলাইন নাম্বার, এবং একটা পোর্টালও আছে cybercrime.gov.in, যেটাতে ওইখানেও আপনি কমপ্লেন করাতে পারেন। সেইখানে আপনি করলে যে অ্যাকাউন্টে টাকাটা গিয়েছে সেই অ্যাকাউন্টটা সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে ফ্রিজ করে দেবে। দিয়ে নিয়ম মেনে আপনি যদি কোর্টে আবেদন জানান, কিন্তু সেই যে ফোনটা 1930 খুব দ্রুত করতে হবে, ওটা একটা গোল্ডেন আওয়ার বলা হয় এটাকে, যে আপনি 2 ঘন্টা, কতক্ষণ? সেটা 2-3 ঘন্টার মধ্যে করলে সবচেয়ে ভালো। আচ্ছা। যদি তার বেশি দেরি হয় তাহলে ওই অ্যাকাউন্ট থেকে যদি টাকাটা বেরিয়ে যায় সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না খুব একটা, কারণ ওরা অনেক সময় ওয়ালেট দিয়ে বার করে নেয়। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তো ওয়ালেটে যুক্ত করা থাকে, সেই ওয়ালেট দিয়ে টাকাটা অন্য অ্যাকাউন্ট আবার ট্রান্সফার করে দিচ্ছে। এবার যদি আপনি ওটা বলতে পারেন, সেক্ষেত্রে ওই টাকাটা ওইখানে ফ্রিজ হয়ে গেল, তখন আপনাকে গিয়ে একটা কোর্টে পুলিশকে জানাতে হবে, কোর্টে আবেদন জানাতে হবে। পুলিশও কোর্টে গিয়ে বলবে, দেখে যে হ্যাঁ উনি আমার এখানে কমপ্লেন করেছিলেন, এই টাকাটা যদি ওনার অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে ওনাকে দেওয়া হয় আমাদের কোনো অসুবিধা নেই। কোর্ট তখন অর্ডার দিলে সেই টাকাটা পাওয়ার সম্ভাবনা থাকে। মুশকিল হচ্ছে আবার যে অনেক ক্ষেত্রে যেটা হয়, আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি, কারণ এখন আমার কাছে প্রচুর এই ধরনের ফোন আসে, প্রচুর লোক ফোন করে, যোগাযোগ করে, তাদের আমি সাহায্য করতে গিয়ে দেখেছি পুলিশ ওই অ্যাকাউন্টটা ফ্রিজ হলো। পুলিশের একটা অংশ কি করে, যে ধরুন আপনার এখানে গেছে 10 লাখ টাকা, সে পুলিশ বলতে পারে যে আপনি আমাকে 1 লাখ টাকা দিন, আমি তাহলে আপনার 9 লাখ টাকা পেতে আমি সাহায্য করব। এইটা হচ্ছে পুলিশ ওইখানে একটা খেলা শুরু করে দেয়, যার ফলে কি হয়, এবং আপনি যদি টাকাটা না দেন, আমারই এক আত্মীয়ের মধ্যে হয়েছিল, তার ইনভেস্টমেন্ট প্ল্যান মানে ইনভেস্টমেন্ট স্ক্যামে এসে ফেসে গেছিল, তার 9 লাখ টাকা গিয়েছিল। তাকে যখন পুলিশকে বলা হয়, পুলিশ তখন ওই নিয়ম মেনে তাকে সে কোর্টে গিয়ে জমা দেয়। পুলিশ বলে না, আমাদের থ্রুতে আপনাকে এটাকে এগোতে হবে, নাহলে হবে না, আপনাদের প্রথমেই চাওয়া হয় 80,000 টাকা। এবার তিনি যখন বলেন যে না আমি 80,000 টাকা দেবো না, এত টাকা আমি দেবো কেন, আমার এইটা গেছে, পুলিশ তখন কায়দা করে কি করে, কোর্ট যে অর্ডারটা দেয় সেই কোর্ট অর্ডারটা এত দেরি করে ওই ব্যাংক কর্তৃপক্ষকে জানায় যে এই টাকাটা রিলিজ করার জন্য, যে দেখা যায় ওই অ্যাকাউন্টে তার আগে অন্য 2টো স্টেটের পুলিশ এসে কোর্ট অর্ডার নিয়ে সেই টাকাটা পুরো বার করে নিয়ে চলে গেছে। ফলে এইটা পুলিশের একটা গাফিলতি, এবং পুলিশের এই যে টাকা নেওয়ার যে প্রবৃত্তিটা, এইটার জন্য আমাদের অনেকের টাকা যায়। তো সেই কমপ্লেনটা কোনো গ্রাহক কিভাবে কার কাছে করবে? সেইটা পুলিশের কাছে কমপ্লেন করলে সেইটা তো মুশকিল হচ্ছে, সেইটা আবার একটা সমস্যা। সাধারণ মানুষ তো পুলিশের কাছেই যাবে। এক্স্যাক্টলি, সেক্ষেত্রে পুলিশ অনেক সময় এইটা আনডিউ অ্যাডভান্টেজ, সবাই নেই আমি বলছি না, বহু ক্ষেত্রে টাকা ফেরতও পেয়েছে অনেকে। যেমন একটা আমি উদাহরণ দিই, কিছুদিন আগে কলকাতার এক শিল্পপতি, উনি আমাকে বললেন, নামই শিল্পপতি, আমি নাম বলছি না, তার নামে একটি তার যিনি অ্যাকাউন্টেন্ট, মানে পুরো অ্যাকাউন্টসটি দেখেন, তার কাছে আগের দিন রাতে একটা হোয়াটসঅ্যাপ করা হয়েছে তার ডিপি ইউজ করে, যে এইটা আমার নতুন নাম্বার, তুমি এটা সেভ করে রাখো। তিনি ওটা সেভ করে রেখেছেন। পরের দিন তার কাছে ফোন এসছে, তার কাছে হোয়াটসঅ্যাপ এসছে যে তুমি কি অফিস ঢুকেছো? উনি লিখছেন না স্যার আমি ঢুকিনি। বলছে অফিসে ঢুকেই আমাকে ফোন করবে, করবে। উনি এসে ফোন করে বলছে যে আজকে অ্যাকাউন্টে কত টাকা আছে? বলছে স্যার 10 লাখ টাকা আছে। বলছে একটা কাজ করো, এই অ্যাকাউন্টে আমি ব্যস্ত আছি, আমাকে এখন ফোনে পাবে না, এই অ্যাকাউন্টে এর মধ্যে 9.5 লাখ টাকা তুমি পাঠিয়ে দাও। এবার সে তো সে দেখেছে ডিপি দেওয়া, মালিকের ডিপি দেওয়া, তিনি ওই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েছেন। এবার এই শিল্পপতি সেদিন বাড়িতে পুজো ছিল, তিনি পুজোর বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, ফলে মোবাইলটা তিনি কিছুক্ষণের জন্য ব্যবহার করতে পারেনি। সেটা হতেই পারে যে সেটা থাকলেও হয়তো কিছু করতে পারতেন না। তারপর দেখা যায় সেই টাকাটা চলে যাওয়ার পরে যখন উনি ফ্রি হয়ে যখন ফোন করেছেন অ্যাকাউন্টেন্টকে যে এরকম একটা পার্টি আছে, সে যাচ্ছে টাকা, বলছে স্যার আপনি তো এর আগে বলেছিলেন সেই টাকাটা পাঠিয়ে দিয়েছি। বলছে পাঠিয়েছি মানে? বলছে হ্যাঁ আমি পাঠিয়েছি। বলছে কি করে পাঠালে? বলে কেন আপনি ফোন করে, আপনি প্রথমে আমাকে ইনস্ট্রাকশনে ফোন করে বলেন। ফোন তো আমি তোমাকে ফোনই করিনি। দেখা যায় যে ওই ভদ্রলোকের গলা ক্লোন করে সেইটা হচ্ছে ওই একটা মানে ইয়ে তৈরি করে ফোনে যেটা শুনিয়ে, ওকে রেকর্ডেড ভার্সন শুনিয়ে সেই টাকাটা 9.5 লক্ষ টাকা ট্রান্সফার করে নেওয়া হয়। তারপরে আমাকে বলে আপনার পুলিশের সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার পর উনি আলটিমেটলি 7 লাখ টাকার মতো পেয়েছেন, 2 লাখ টাকা পাননি। কারণ যখন উনি 2.5 লাখ টাকা 7 লাখ টাকা পেয়েছে, 9.5 লাখ টাকা গেছে, 2.5 লাখ টাকা পাননি এই কারণে যে যেহেতু ওই যে বললাম অ্যাকাউন্টে অন্য স্টেটেরও পুলিশ এসে বলেছিল যে আমাদের অমুক আছে, ফলে কোর্ট ওইটাকে ওইভাবে জিজ্ঞেস করে ওনার 7.5 লাখ টাকা বরাদ্দ করেছিল ওনার জন্য, আরেকজন যে ছিলেন। এইভাবে এই যে যেটা আলোচনা করছিলাম যে এআই দিয়ে কিন্তু এখন এইগুলো হচ্ছে।
মানে কোনো বাচ্চা বাইরে গেলে তার বাবা মা বাড়ির লোককে ফোন করে বলা হচ্ছে যে তোমার আমি খুব মানে তোমার বাচ্চা অমুক জায়গাতে ধরা পড়েছে, হয়তো কোনো রেড লাইট এরিয়া ধরা পড়েছে, অথবা কোনো একটা রেপ কেসে আমরা তুলে নিয়ে এসি বলে গলার স্বর শোনানো হচ্ছে এআই দিয়ে বানিয়ে। ফলে এইগুলো কিন্তু এখন করা হচ্ছে, মানে এইগুলো কিন্তু ব্যাপকভাবে, বা আপনার নামে ড্রাগ হয়েছে, ড্রাগের কনসাইনমেন্ট এসেছিল, তো ফলে আপনি যদি এটা খুব কড়া আইন আমাদের দেশে, আপনি তো ফেঁসে যাবেন। আপনি এরা কাজ করুন, আমাদের ভার্চুয়াল কোর্টে আপনি আসুন। ভার্চুয়াল কোর্ট মানে হচ্ছে দেখা গেল সে যখন বলবে এই লিঙ্কে ক্লিক করে ভার্চুয়াল কোর্টে যান, যখন ক্লিক করবে দেখা গেল একটা কোর্টের মতো সাজানো আছে, ওইটাও সাইবার ক্রিমিনালরা তৈরি করছে এরকম লিঙ্ক, ওই রকম কোর্ট, যে কোর্টের মধ্যে একজনকে বিচারক বসাচ্ছেন, তিনি বলছেন যে হ্যাঁ সেটা দেখে তার থেকে হয়তো বললো আপনাকে 5 লাখ টাকা দিতে হবে। এবার সে 5 লাখ টাকা ফাইন দিল, দিয়ে বলে একটা কাজ করুন, লয়ার যে আপনার হয়ে লড়েছে তাকে আরো 2 লাখ টাকা দিতে হবে। কি হয় যে সাধারণ মানুষ না, আমরা আমাদের আত্মমর্যাদা বোধ বা সম্মান বোধ এইগুলো তো আমাদের খুব বেশি, মানে আমরা এগুলোকে মেনটেন করে প্রত্যেকে চেষ্টা করি, ওইটা খুইয়ে যেতে পারে বলে আমরা পুলিশকে বিষয়টা জানি না, হয়ে যাওয়ার পর জানি। আপনি দেখবেন কোটি কোটি টাকা লোকে ডিজিটাল অ্যারেস্টের জন্য পেমেন্ট করে দিচ্ছে। কেউ একবারও বাইরে এসে তার যে সবচেয়ে ঘনিষ্ঠ তাকেও তো বলতে পারে যে এরকমভাবে ফ্রড করা হচ্ছে বা এরকমভাবে করা হচ্ছে, যদি আমি ভয়ও পাই অ্যারেস্ট হওয়ার, কেউ কোনো আলোচনা করছে না। তার মানে যে প্রতারক করছে সে কতটা কনভিন্স করিয়ে ফেলছে উল্টো দিকের লোককে যে তিনি ভয়ে কোটি টাকা পর্যন্ত দিয়ে দিচ্ছেন। এমনও তো হচ্ছে আমাদের এখানে সবচেয়ে সর্বোচ্চ বোধহয় পেমেন্ট হচ্ছে এখনো পর্যন্ত 118 কোটি টাকা ডিজিটাল অ্যারেস্টের জন্য একজন মানে আদায় করা হয়েছে এক মানে শিল্পপতির কাছ থেকে। 118 কোটি টাকা, 118 কোটি টাকা আমাদের দেশের সবচেয়ে বড় অ্যামাউন্ট ডিজিটাল অ্যারেস্টে। তার মানে কোন পর্যায়ে তার সঙ্গে ব্ল্যাকমেল করা হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার যে ভদ্রলোককে করেছে সেই ভদ্রলোক এত সহজে দিয়ে দিলেন, তিনি দেওয়ার তারপর তার বোধ হলো দেওয়ার পরে যে আমি এটা দিয়েছি, তার আগে বললো তিনি কেন পুলিশের কাছে গেলেন না, তিনি কেন তার ঘনিষ্ঠ কাউকে বললেন না, তিনি কেন কারোর সঙ্গে পরামর্শ করলেন না, কিছুই করলেন না। এটার কারণটা কি? ওই যে বললাম ওই যে ট্রেনিংটা এমন ভাবে হয়েছে যে যেই ট্রেনিং এ ওরা ওইভাবে লোকটাকে মানে কোট আনকোট বধ করে ফেলেছে যে টাকা দিতে বাধ্য। প্রচুর বয়স্ক লোককে এরকম করছে, প্রচুর বয়স্ক লোক এই ডিজিটাল অ্যারেস্টে দেখবেন বিভিন্ন ফর্মে করছে। যে বললাম যে পেহেলগাঁও জঙ্গির সঙ্গে যোগ আছে, ড্রাগ এসেছে আপনার নামে, আপনার ছেলে ইয়েতে রেড লাইট এরিয়া ধরা পড়েছে, এইগুলো বলে তো টাকাগুলো আদায় করে নিচ্ছে। লোকে তো সামান্য হচ্ছে না, এই কারণে হচ্ছে এগুলো। আমি একটা জিনিস জানতে চাইবো যে আগামী 5 বছরে সাইবার ক্রাইম কতটা ভয়াবহ আকার নিতে পারে বলে আপনার মনে হয়? ভয়াবহ মানে আমরা ভাবতে পারছি না, মানে এটা আমাদের ভাবার বাইরে কোন জায়গায় চলে যেতে পারে, ভাবার বাইরে। তার কারণ এই তো বললাম যে প্রত্যেক সপ্তাহে যেভাবে ওরা টেকনিক পরিবর্তন করছে, লোককে প্রতারণা করা, নতুন নতুন পন্থা নিচ্ছে, আপনি কত আটকাবেন, কত জানবেন? এটা তো সমুদ্রে পরিণত হয়েছে সাইবার ক্রাইমের জগৎটা। আমরা তো এখনো ছোট পুকুরের মধ্যে, আজকে যে আলোচনা করলাম ছোট পুকুরে একটা আলোচনা করলাম, এটা তো সমুদ্র নিয়ে তো আপনি আলোচনা করা যায় না। যত বলবেন ততই যে আমার একটা মনে পড়লে যে কল ফরওয়ার্ডিং একটা টেকনিক আছে, যেটাতে আপনি দেখবেন যে প্রচুর এখন লোকের হচ্ছে কিছু। এই যে নতুন বছরে দিল্লিতে এক গাদা ডাক্তারের সঙ্গে ফ্রড হয়েছে কিভাবে, তাদেরকে একটি কোম্পানির নাম করে ফোন করে বলা হচ্ছে যে তাদেরকে একটি কয়েন দেওয়া হবে, একটি করে সোনার কয়েন, এবং ডায়েরি এবং ক্যালেন্ডার দেওয়া হবে। ডাক্তারের সাথে রাজি হয়ে গেছে। ডাক্তারদের বলা হচ্ছে যে আপনারা কি রাজি নি? তো বলছে হ্যাঁ। বলছে তাহলে তো আমাদের কনফার্মেশন দিতে হবে। তো ডাক্তার বলছে ডাক্তাররা বলেছে মানে একসঙ্গে 20-25 জন ডাক্তারকে একসঙ্গে করা হয়েছে যে কিভাবে দিতে হবে। বলে একটা কাজ করুন, আমরা একটা আপনাকে নাম্বার পাঠাচ্ছি, ওইটা ডায়াল করে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ওইটাকে ওকে করে দেবেন, তাহলে আমাদের এখানে সার্ভারে ধরা পড়বে যে আপনি ওটাতে রাজি আছেন। ডাক্তার বলছে ঠিক আছে। ওইটা করার পরের দিন থেকে দেখা যাচ্ছে ডাক্তারদের হুড় করে সব অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাওয়া শুরু হয়েছে। পরে দেখা যায় যে ওইটা বিভিন্ন সার্ভারের আলাদা আলাদা, মানে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের আলাদা আলাদা টেকনিক থাকে। *401* দিয়ে আপনার নিজের নাম্বারটা দিলে পরে যেই নাম্বারটা যে ডাক্তাররা দিয়েছেন তাদের সেখান থেকে কল ফরওয়ার্ডিং টেকনিকে তার সমস্ত ওটিপি, SMS সমস্ত ফোনের অ্যাক্সেস ওরা নিয়ে নিয়েছে, কল যেগুলো আসছে সেগুলো, এবং তার মাধ্যমে সেই টাকাগুলো ওরা এখান থেকে বার করে নিয়েছে প্রতারকরা। এটা হচ্ছে কল ফরওয়ার্ডিং টেকনিক। তারপর সেই টাকাগুলো কি তারা পেয়েছে? না, সেই টাকা তো পাইনি, সেই টাকা তো সেখানে বার করে সেগুলো তো বার করে নিয়ে চলে গেছে ওরা সেখানে। কল ফরওয়ার্ডিং টেকনিকের পুলিশ কিছু করতে পেরেছে? পুলিশ কিছু করতে পারবে না। তার কারণে এই তদন্তগুলো এমন কিছু, মানে প্রথম কথা এটা তো প্রচন্ড দ্রুততার সঙ্গে করতে হয়, 1। 2 নম্বর এটা হচ্ছে তদন্তটা এত সময় সাপেক্ষ যে পুলিশের কাছে অত সময় বা লোকবল ওদের কাছে থাকে না। 3 নম্বর হচ্ছে এভিডেন্সের এতটাই অভাব হয় যে সেই কেস আলটিমেটলি কোর্টে দাঁড় করানো যায় না। 4 নম্বর হচ্ছে এই কেসে সাক্ষী পাওয়া খুব মুশকিল হয়।
যায় যে ওই ভদ্রলোক নিয়েছেন, কারণ ব্যাংকের এভিডেন্স লাগে, এই লাগে, অনেক কিছু লাগে। এইগুলো একসঙ্গে করে সমন্বয় করে পুলিশের পক্ষে এই কেসগুলো দাঁড় করানো খুব কঠিন হয়ে যায়। এটা আরো ভয়াবহ, মানে এই জায়গাটা আরো ভয়ের যে আমি পুলিশের কাছে যাচ্ছি, আমি রিপোর্ট করছি, কিন্তু তারপরেও আমার কাছে বিচার কবে আসবে সেইটা জানা নেই। 10% হয়তো ফেরত পায় টাকা। আমি বলছি টোটাল যা ফ্রড হয় তার হয়তো 10% টাকা ফেরত আসে, মানে ওভারঅল আমি যদি বলছি, মানে 1000 জন যদি ফ্রড হয় হয়তো তার মধ্যে 900 জনই হয়তো টাকা ফেরত পান না, 10%, মানে এই হারটা এখনো ওই 90-10 আটকে আছে। এবং এটার কি মনে হয় যে বেটার হবে, কি মনে হয়? হওয়া তো উচিত। পুলিশ এখন যে নতুন নতুন অনেক টেকনোলজি পুলিশও প্রয়োগ করছে, নানা রকম ভাবে পদ্ধতি করছে, পুলিশকে অনেক ট্রেনিং দেওয়া হচ্ছে, পুলিশ এগুলো নিয়ে পড়াশোনা করছে, যারা তদন্তকারী অফিসার তারা এগুলো নিয়ে এখন ঘাটাঘাটি শুরু করেছেন কিভাবে এটা কমব্যাট করা যায়। প্রচুর বিভিন্ন দফা ট্রেনিং হচ্ছে, কর্মশালা হচ্ছে, ফলে এইগুলোর থেকে পুলিশ অনেকটা এখন শিখছে আস্তে আস্তে। কিন্তু যে সেটাই বললাম যে ধরুন একটা জিনিস আমি শিখলাম, তারপরে দেখা গেল তার অন্য ওই শেপটাই পাল্টে গিয়ে অন্য একটা ধরনের ক্রাইম শুরু করে দিল, ওই মানে সাইবার ক্রাইমের মধ্যে, তাহলে ওইটাও তো পুলিশকে জানার সময় দিতে হবে তাকে। তার মধ্যেই দেখা যাচ্ছে যে কয়েক হাজার ক্রাইম হয়ে গেছে। এই যে আমি ইউপিআই এটা বললাম, সেটা তো 7 দিন হলে শুরু হচ্ছে, 7 দিনের মধ্যে 500 না 1000 ক্রাইম ওটা হয়ে গেছে ওটা করে। ফলে এটা ঠেকানো খুব মুশকিল। আমাদের একমাত্র হচ্ছে সচেতন এবং সজাগ যদি আমরা না হই, আমরা সব জানি সেটা ভাবলে হবে না। ধরে নিতে হবে আমি হ্যাক হয়ে আছি, তাহলে আমি যে সতর্কতা নেব অলওয়েজ সেই সতর্কতাটা নিতে হবে, নাহলে কিন্তু বাঁচার কোনো বিকল্প কিচ্ছু নেই, কেউ বাঁচাতে পারবে না একেবারেই। এবং আড্ডা স্টেশনের দর্শকদের আমি বলবো যে এতক্ষণ যে আলোচনাটা হলো, এরপর মোবাইল ধরতেই রীতিমতো ভয় করছে। তবে যারা দর্শক দেখছেন, এবং অবশ্যই প্রত্যেকটা মানুষ আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, অনেক সাবধানতা অবলম্বন করে আমাদের মোবাইল ফোন এবং যে সমস্ত ডিজিটাল গ্যাজেটস আমরা ব্যবহার করি সেই সমস্ত কিছু ব্যবহার করতে হবে। আর অবশ্যই আমাদের ভিডিও কেমন লাগছে, আমাদের পডকাস্ট কেমন লাগছে জানান আমাদের কমেন্ট করে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আড্ডা স্টেশন দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চিত্রদীপদা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।